ফিজিওথেরাপিস্টরা কি সত্যি ডাক্তার? মানে তাদের মধ্যে কি ডাক্তারের ক্যাটাগরিতে ফেলা যায় নাকি উনি আলাদা কোনো ক্যাটাগরি হিসাবে? তো ধরুন ইউটিউব থেকে যদি আমি এক্সারসাইজ দেখে নিই, তো আমার কি ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার দরকার? বা আমি কেন ফিজিওথেরাপি হয়তো কিছু কিছু মানুষের কাছে কস্টলি, কিছু কিছু মানে অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট সেটা কস্টলিও হতে পারে। তো এবার আমি যদি ইউটিউব ভিডিও দেখেই সবকিছু জেনে দেবে, আমি কেন ফিজিওথেরাপি করাবো? যিনি ফার্মাসিস্ট আছেন তিনি হয়তো লাইসেন্সটা নিয়ে অন্য কোনো একজন থার্ড পার্সনকে, সে হয়তো ডাক্তারি লাইনের সাথে নাই কানেক্টেড হতে পারেন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আমি যাচ্ছি না, সে হয়তো জাস্ট একটা মিনিমাম মাইনে দিয়ে ব্যাস দোকানটা চালিয়ে রেখে দিচ্ছেন, তো আপনারা তার কাছ থেকে গিয়ে ওষুধটা কিনে খাচ্ছেন। ফার্মাসিস্টের লাইসেন্স তো ভাড়া দেওয়া হয়, যেটা লাইসেন্স ভাড়া দেয়, এক্স্যাক্টলি কমন টার্ম এটা। কিছু ফিজিওথেরাপিস্ট ইন্টেনশনালি ট্রিটমেন্টটাকে প্রলং করে, যাদেরকে অনেকেই বলেছেন যে এগুলো স্ক্যাম, এগুলো মানে ঠিক না, বা এরকম মানে বলে যে হ্যাঁ ঠিক আছে ডাক্তারের মেডিসিন খেলে ডাক্তার যা বলছে সেরকম করলেই হয়ে যাবে, এগুলো পুরোপুরি স্ক্যাম। তো এই জিনিসটাকে কি বলবেন, মানে এটা একটু কনফিডেন্স করার জন্য? দেখুন, স্ক্যাম সব জায়গায় হয়। আচ্ছা, স্ক্যাম সব জায়গায় হয়। নমস্কার, সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আজকে সিজিও পডকাস্টে ডক্টর আকাশ রায়, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আমি ওনার ইন্ট্রোডাকশন না দিয়ে ওনাকেই আমি রিকোয়েস্ট করব যে উনি যাতে ওনার সম্পর্কে কিছু বলেন, এবং আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন রকম আমাদের মনে যে প্রশ্ন আসে যে ফিজিওথেরাপি কি জিনিস, কিভাবে করা হয়, বা কিভাবে আমরা করব, বা কোথায় কনসালটেশন নিতে পারি, সেই ব্যাপার। তো আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করব কিছু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে। নমস্কার, আমি ডক্টর আকাশ রায়, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আমাদের কিছু ক্লিনিক আছে, যে ক্লিনিকে রেগুলার পেশেন্টরা আসেন, ফিজিওথেরাপি করেন। আর আপনারা যেরকম সবাই জানেন যে ফিজিওথেরাপি বাড়ি বাড়ি গিয়ে যে ফিজিওথেরাপি হয়, যারা হাঁটাচলা করতে পারেন না, সেরকম ধরনের সার্ভিসও আমরা দিয়ে থাকি। তো আমরা আসবো সেই সব বিষয়ে। তো দেখা যাক আপনাদের মনে কি কি প্রশ্ন আছে, সেগুলোতে একে একে আমরা আসবো আজকে। তো প্রথম প্রশ্নের দিকেই যাচ্ছি, যে নর্মালি আমাদের মনে যে প্রশ্নগুলো আসে যে ফিজিওথেরাপি জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেটা যদি একটু এক্সপ্লেন করে বল। আচ্ছা, ফিজিওথেরাপি একটা সায়েন্স। প্রথম কথা, মানে এটা কিন্তু একটা বিজ্ঞান টোটালি। আগেকার দিনে, আজ থেকে যদি 20 বছর 25 বছর আগে চলে যাই, মানে আমাদের বাবা জ্যাঠা দাদু ওই সময় যেটা হতো, সবাই ফিজিওথেরাপি মানে বুঝতো যে কেউ একজন বাড়িতে আসবেন, কিছু তেল দিয়ে কিছু মাসাজ টাইপের হবে। সেই জিনিসটা এখন নয়। ঠিক আছে, এটা অনেক পুরোটাই সায়েন্স। এটা একটা মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্সের এটা একটা পার্ট। যেমন আমরা অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, যেরকম আলাদা আলাদা সব বিভিন্ন ব্রাঞ্চ আছে, আয়ুর্বেদ আছে, ইউনানি আছে। কোনোটা বেশি প্রসিদ্ধ, কোনোটা বেশি চলে, কোনোটা কম মানুষ ইউজ করে, কোনোটায় মানুষের ভরসা বেশি, কোনোটায় মানুষের ভরসা কম। এর মধ্যে একটা কথা বলি, ফিজিওথেরাপিস্টরা কি সত্যি ডাক্তার? মানে তাদের মধ্যে কি ডাক্তারের ক্যাটাগরিতে ফেলা যায় নাকি উনি আলাদা কোনো ক্যাটাগরি হিসাবে? তো আচ্ছা, ধরুন আপনার পেটে ব্যথা হলো, ঠিক আছে, এবার আপনি কার কাছে যাবেন? আপনি কোনো ডাক্তারের কাছে। অবশ্যই, হ্যাঁ। আপনার পায়ে ব্যথা হলো, আপনি কার কাছে যাবেন? আপনি কোনো ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাবো। আমরা যে ধরনের চিকিৎসাগুলো করি, সেগুলো কি কি চিকিৎসা করি সেগুলোতে আগে আসি। আপনার মাথা থেকে পা অবধি যে কোনো জায়গায় কোনো রকম ব্যথা, সমস্যা, হাঁটা চলার অসুবিধা, হ্যাঁ, কারণ হয়তো স্ট্রোক হয়ে গেছে, একটা সাইড চলছে না, মানে আমরা কথায় অনেকেই বলে যে একটা সাইড পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, কমন টার্ম, হাত পা নাড়াচাড়া করতে পারছে। তারপর ধরুন এরকমও কিছু কেস থাকে, ধরুন মাথা ঘুরছে, খালি মাথা ঘুরছে, সে বিছানা থেকে উঠতে পারছে। বা এখন খুব কমন দেখছি আমাদের বয়সী, যারা মাঝ বয়সী, সবাই আইটি তে কম্পিউটারে কাজ করে, এবার কম্পিউটারে বসে বসে ঘাড় স্টিফ হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, যারা যাচ্ছে ফিজিশিয়ানদের কাছে, ওষুধ খাচ্ছে, মাসেল রিল্যাক্সেন্ট, পেন কিলার খাচ্ছে, খেয়ে কমছে, বাড়িতে গিয়ে মাকে বলছে মা একটু ঘাড়টা মাসাজ করে দাও, হ্যাঁ, কিন্তু আলটিমেট কিছু হচ্ছে না, এইভাবেই চলছে। সেই থেকে পরে এরকমও দেখা যায় যে সার্জারি করতে হচ্ছে। তো সেই জিনিসগুলো ট্রিটমেন্ট, যে কোনো রকম ব্যথা থেকে, প্যারালিসিস থেকে, মাথা ঘোরা থেকে শুরু করে হাঁটা চলার সমস্যা, এই সব টোটাল, এই যে বড় একটা স্পেকট্রাম, এই টোটাল এই ডিজিজ গুলোর আমরা ট্রিটমেন্ট করি। এবার যদি ক্যাটাগরাইজ ভাবে যদি আমি বলি, যদি আমি এরকম বলি যে কি ধরনের পেশেন্ট ফিজিওথেরাপিস্টদের কাছে আসতে পারে, ধরুন এজ গ্রুপ দিয়ে যদি বলি, সেরকম যে কোনো এজ গ্রুপ, যদি আপনি ছোট বয়স থেকে
শুরু করেন, কোন সদ্যজাত শিশু তার হয়তো জন্মের সময় কোনো ইনজুরি হয়েছে, বার্থ ইনজুরি হয়েছে, বা তার জন্মানোর আগে যখন সে মায়ের পেটে আছে তখন তার কোনো রকম ইনজুরি হয়েছে, অনেক সময় ব্রেন ইনজুরি হয়, ছোট বাচ্চাদের সেরিব্রাল পালসি রোগ আছে, তার মধ্যে ধরুন যারা পরে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশন, যেমন খুব কমন আজকের দিনে অনেক কমে গেছে, যেমন পোলিও মাইলাইটিস। পোলিও খুব কমন, আমরা নিজেরাও পোলিও সবাই ভ্যাকসিন নিয়েছি, কিন্তু সেই যে কিছু কিছু সবার যে অনেক সময় অনেক সমস্যা থেকে যায়, সেই সবের ছোটদের বাচ্চাদের ক্ষেত্রে ধরুন এই সমস্যাগুলো। এবার যদি আপনি মাঝ বয়সীতে আসেন, মাঝ বয়সীতে এরকম অনেক সমস্যা আছে। ধরুন এখন তো খুব কমন যারা বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে, বাচ্চাদের থেকে বাচ্চাদের পিঠের ব্যাগের ওজন ভারী, অবশ্যই, একদম একদম। তারাও এখন আমাদের কাছে এরকম পেশেন্ট আছে যে বলছে ডাক্তারবাবু আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, আমার পিঠে ব্যথা হচ্ছে ছেলে। যেটা আমাদের সময় মানে আমরাও যখন আরেকটু ছোট ছিলাম, আমাদের বাবা মাদের সময় তারাও খুব একটা শুনি, কিন্তু এগুলো আস্তে আস্তে আসছে ট্রেন্ড। এবার একটু বয়স বেড়ে গেলে 30-32-এর তো আপনি ছেড়ে দিন, আইটি ঢুকে যাচ্ছে, খাদের সমস্যা, বয়স হয়ে গেলে হাঁটু ব্যথা কমন। আর আপনি যদি কোনো এজ নাও ধরেন, এজের কথা বাদ দিলাম, স্পোর্টস ইনজুরি আছে, স্পোর্টসে কারো খেলতে গিয়ে লেগে গেল, মাস্কুলোস্কেলিটাল মানে মাসেল মাংসপেশি জাতীয় যে কোনো রকম ব্যথা, নিউরোলজিক্যাল সমস্যা, নার্ভ শুকিয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা, কোন রকম জন্মগত সমস্যা, যে জন্মানোর যে সমস্যাগুলো আমি বলছি না, সেই ধরনের সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, মানে সব রকম স্পেকট্রামের লোকজনই আসতে পারে। আর হয়তো কোনো রোগ নেই, আপনি ধরুন আপনার কোনো সমস্যা নেই, আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আপনি ব্যায়াম করতে চান, ব্যায়াম করতে চান না, সুস্থ থাকতে চান, তার জন্য আমাদের কিছু রেগুলার অ্যাক্টিভিটি করা প্রয়োজন, কিন্তু আমাদের কোথাও কোনো এরকম কোনো গাইডলাইন নেই যে আমি কি করবো না, আপনি সঠিকভাবে জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপির কিন্তু প্রচুর রোল আছে। না, এখানে একটা কথা বলি যে এখানে কি ডক্টরের প্রেসক্রিপশন কি সত্যি দরকার ফিজিওথেরাপিস্টের কাছে আসার আগে? আচ্ছা, এখানে আমি একটা ভ্রান্ত ধারণাকে ভাঙতে চাই। ঠিক আছে, ডক্টর বলতে আমরা কাদের বুঝি? ফার্স্ট, আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে একটা কমন মিসকনসেপশন আছে, ডক্টর এই কথাটাই একটা মিসকনসেপশন। কিরকম? আমাদের প্রত্যেকটা মেডিকেল প্রফেশনালকে আলাদা আলাদা ভাবে চেনা উচিত। কিরকম? ধরুন আপনার জ্বর হচ্ছে, আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন। জেনারেল ফিজিশিয়ান, ওটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান। আপনার হাঁটু ব্যথা হচ্ছে, আপনি ভাববেন যে হাঁটু ব্যথার জন্য আমি কি জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবো? ধরুন আপনার মায়ের দীর্ঘদিনের হাঁটু সমস্যা, আপনি ভাবছেন যে না হাঁটুটা নিয়ে মা খুব ভুগছে, তা আমি কোনো একজন ডাক্তারের কাছে দেখাই, তখন কার কাছে আপনি যাবেন? নিশ্চয়ই জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন না, অর্থোপেডিকের কাছে। তো এই যে কমন জিনিসগুলো, মানে আমাদের প্রত্যেকটা ডাক্তারের স্পেশালিটি গুলো জানে, ঠিক সেই রকমই ফিজিওথেরাপিস্ট এটা একটা মেডিকেল প্রফেশনাল একটা পার্ট। তো আমরাও ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, আমরা প্রাইমারি ফার্স্ট লাইন পেশেন্টদের ট্রিটমেন্ট করি। যে কোনো পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, এসে ট্রিটমেন্ট নিতে পারে, তার জন্য যা যা দরকার। কোনো ধরুন কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, আমার যদি মনে হয় যে এখানে কোনো রেফারেলের প্রয়োজন আছে, আপনার কিছু ওষুধের প্রয়োজন, যেটা আমি দেব না কারণ এটা আমার ডোমেনের মধ্যে পড়ে না, আমি সার্জারি করব না, আমার কিছু লিমিটেশনস আছে, আমার কিছু পজিটিভ দিক আছে, আমি আমার পার্টটাকে পালন করব, এবার বাকি যে পার্টটা যেটা যার করার আমি সেটা তার কাছে রেফার করব। তো এইটাই সবাই সবকটা মেডিকেল প্রফেশনাল নিজেরা নিজেদের কাছে দায়বদ্ধ যে আমার কাজ কতটা আর কোন জায়গায় এলে আমাকে পেশেন্টকে ছেড়ে দিতে হবে বা পেশেন্টকে সঠিক সময় রেফার করতে হবে। কিন্তু যেটা সবার জানা উচিত সেটা হচ্ছে যে আমি যে কোনো প্রবলেমের জন্য যেটাতে ব্যথা আছে, হাঁটা চলা সমস্যা আছে, মুভমেন্টের সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ডাইরেক্ট যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারি, গিয়ে আমরা ডাইরেক্ট অ্যাসেসমেন্ট করি, যা ট্রিটমেন্ট দরকার আমরা তার প্রেসক্রিপশন দিই। আপনার এবার দরকার হলো, আমরা যদি মনে করি না কিছু স্ক্যান দরকার, কিছু ডায়াগনস্টিক্স এর প্রয়োজন আছে বা কিছু মেডিসিন খাওয়ার প্রয়োজন আছে, আমরা রেফার করে দিই। তো উইদাউট মেডিসিন শুধু মডালিটিস, এক্সারসাইজ, অ্যাক্টিভিটি মডিফিকেশন, আপনি কিভাবে বসছেন, ধরুন আমরা কথা বলতে বলতে একটু ঝুঁকে গেলাম, এই জিনিসগুলো আমাদের এখনো হচ্ছে যে আস্তে আস্তে এই জিনিসগুলো মডিফাই করা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে। আচ্ছা, এবার অনেক আমরা ডেপথে চলে গেছি যে হ্যাঁ কিরকম ভাবে করব, ডাক্তার কি যাব না। এবার একটু নর্মাল একটু কমন প্রবলেমের দিকে আসি, যেটা আমরা মানে রেগুলারলি হয়তো ফিজিওথেরাপি সম্পর্কে আমাদের মাথায় আসে, বা আমরা ফোনে দেখি, ইউটিউব দেখি বা ফেসবুকে দেখি, অনেক রকম ভিডিও দেখি যে এটা এরকম করাচ্ছে ওরকম করাচ্ছে, সেগুলো একটু মানে কাইন্ড অফ মিথ বাস্টিং এর কাজটা করি। তো প্রথম কথা মানে একটু এটা র্যাপিড ফায়ার টাইপ অফ যাবো, যে একটু ছোট মানে ভাবে বলবেন। তো
ফিজিওথেরাপি কি সত্যি এক্সারসাইজ, শুধু কি এক্সারসাইজ নাকি আরো কিছু আছে? না, কখনো শুধু এক্সারসাইজ ফিজিওথেরাপি অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ। এক্সারসাইজ একটা পার্ট। আচ্ছা। এক্সারসাইজ যেটা আপনি নিজে করতে পারবেন। আমাদের হাতে আছে ইলেকট্রোথেরাপি। ইলেকট্রোথেরাপি যেটা খুব কমন, সবার খুব কমন, আল্ট্রাসাউন্ড থেরাপি। আচ্ছা। সবাই ফিজিওথেরাপি নিয়ে একটা ধারণা আছে যে আল্ট্রাসাউন্ড আবার ইলেকট্রোথেরাপির একটা পার্ট। এখন অনেক অ্যাডভান্স মডালিটি চলে এসেছে, লেজার আছে, শক ওয়েভ থেরাপি আছে, আইএফটি আছে, ওয়াক্স বাথ আছে, এরকম অনেক কিছু রয়েছে। মানে অ্যাকর্ডিং টু মানে প্রবলেমের হিসাবে স্পেশালিটি ট্রিটমেন্ট যেটা হয়, যেটা যেরকম ভাবে ডায়াগনোসিস হয় সেরকম নাকি? এটা অ্যাকচুয়ালি একটা কম্বিনেশন অফ ট্রিটমেন্ট। মানে আপনাকে শুধু যদি আমি ইলেকট্রোথেরাপি দিই তাহলে আপনার ট্রিটমেন্ট সম্পূর্ণ হবে না। আচ্ছা। মানে আপনি যদি শুধু ওষুধ খান, বাড়িতে খাওয়া দাওয়া না করেন, আপনি ঠিক হবেন না। এটা হচ্ছে ঠিক সেই রকম। মানে এক্সারসাইজ একটা পার্ট, ইলেকট্রোথেরাপি একটা পার্ট, পেশেন্ট এডুকেশন খুব ইম্পর্টেন্ট, কোনটা করবেন কোনটা করবেন না এইটা জানাটা খুব দরকার। আমি সব করলাম, আমি ফিজিওথেরাপিস্টের কাছে গেলাম, ট্রিটমেন্ট নিলাম, ওষুধও খাচ্ছি, কিন্তু যখন আমি কম্পিউটারে ল্যাপটপ চালাচ্ছি বসে বসে ডেস্কে কাজ, এমনি আমার ঘাড় ঝুঁকে যাচ্ছে। সেটা যদি আমার মাথায় ক্লিক না করে, বা যদি আমার ফিজিওথেরাপিস্ট আমাকে এই কথাটা না বলে দেয় যে 15 মিনিট অন্তর আপনাকে একটু সোজা হয়ে উঠে বসে মাথাটা নাড়াচাড়া করে একবার একটা চক্কর লাগিয়ে আসতে হবে, একটু স্ট্রেচিং করে নিতে হবে, তাহলে আমি যাই করি না কেন আমিও ঠিক করতে পারবো। আচ্ছা। তো একটা কম্বিনেশন ট্রিটমেন্ট, এক্সারসাইজের সাথে আর অনেক কিছু থাকে এর মধ্যে। একটু নলেজের ব্যাপারে যখন আসলেন তখন একটা কথা বলি, আমাদের এখানে নলেজ দরকার হলে সবার প্রথমে আমরা ইউটিউবে সার্চ করি যে এটা হলে কি করব। এবার ধরুন ইউটিউব থেকে যদি আমি এক্সারসাইজ দেখে নিই, তো আমার কি ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়ার দরকার আছে? বা আমি কেন ফিজিওথেরাপি হয়তো কিছু কিছু মানুষের কাছে কস্টলি, কিছু কিছু মানে অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট সেটা কস্টলিও হতে পারে। তো এবার আমি যদি ইউটিউব ভিডিও দেখেই সবকিছু জেনে যেতে পারি, আমি কেন ফিজিওথেরাপি করাবো? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, ওষুধ যে কোনো সমস্যা, ফিজিওথেরাপি তো না হয় আজকে নতুন সায়েন্স, আজকে লোক নতুন জানছে, ফিজিওথেরাপিস্টের সংখ্যা বাড়ছে, কিন্তু আপনি ওষুধের কথায় চলে যান। আচ্ছা। আমরা কি ওষুধ নিজেরা খাই না? হ্যাঁ, খাই। আমরা ওষুধের দোকানদারের থেকে জিজ্ঞেস করে ওষুধ খাই, তাই তো? কিন্তু তারপরেও দেখবেন সব জায়গায় ডাক্তার আছে, ডাক্তারের পেছনে 20টা 30টা করে পেশেন্ট সব জায়গায় বসে আছে। এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করছি, আমরা যে দোকানদারের কাছ থেকে যে যে ওষুধ খাই, অ্যাকচুয়াল মানে দোকান নিতে গেলে একজন মানে ওইরকম ফার্মাসিস্টের লাইসেন্স নিতে লাগে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে স্পেসিফিক্যালি হয়, আমি বাইরের কথায় যাচ্ছি না, যে উনি যে যিনি ফার্মাসিস্ট আছেন তিনি হয়তো লাইসেন্সটা নিয়ে অন্য কোন একজন থার্ড পার্সনকে, সে হয়তো ডাক্তারি লাইনের সাথে নাই কানেক্টেড হতে পারেন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আমি যাচ্ছি না, সে হয়তো জাস্ট একটা মিনিমাম মাইনা দিয়ে ব্যাস দোকানটা চালিয়ে রেখে দিচ্ছেন, তো আপনারা তার কাছ থেকে গিয়ে ওষুধটা কিনে খাচ্ছেন। ফার্মাসিস্টের লাইসেন্স তো ভাড়া দেওয়া হয়, যেটা লাইসেন্স ভাড়া দেয়, এক্স্যাক্টলি ভাড়া দেয়, কমন টার্ম এটা। ওষুধ যেমন আমরা নরমালি খাই, ঠিক আছে, এবার সেখানে কি ভুল হচ্ছে? দোকান থেকে র্যান্ডম ওষুধ কিনে খাওয়া আর একজন ফিজিওথেরাপিস্টের কাছে না গিয়ে মানে ইউটিউব থেকে দেখে আমার ঠিক করা, এটা হচ্ছে কিছুটা 50-50। কিরকম? ধরুন আপনার ঘাড়ে ব্যথা আছে, এবার ঘাড়ে ব্যথার কিছু কমন ট্রিটমেন্ট থাকবে, যে ট্রিটমেন্টটা আমি আপনাকে দেবো, আপনিও ইউটিউবে খুঁজে পাবেন। ওষুধের ক্ষেত্রে যেমন খুব কমন বলছি প্যারাসিটামল ট্যাবলেট, আপনার যাই প্রবলেম, আপনার হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনি ওষুধের দোকানে গেলেন, একটা প্যারাসিটামল কিনলেন, খেয়ে নিলেন, আপনার কিন্তু ব্যথা কমবে, আপনার তার জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যেই ওষুধের অ্যাকশনটা শেষ হয়ে যাবে, ব্যথাটা আবার ফিরে। তো এটাও ঠিক সেরকম, আপনার ঘাড়ের প্রবলেম আর আমার ঘাড়ের প্রবলেম কিন্তু এক নয়। আপনি ডেস্কে কাজ করেন, আমিও ডেস্কে কাজ করি, কিন্তু আমার ডেস্কের হাইট আপনার ডেস্কের হাইট যেমন এক না, আপনার বডি স্ট্রাকচার আমার বডি স্ট্রাকচার এক না, ঠিক সেরকম ভাবে কোন মাসেলটা আপনার এফেক্টেড, কোন মাসেলটা আমার এফেক্টেড, আপনার কোনো নার্ভ ইমপিঞ্জমেন্ট হচ্ছে কিনা যেটা হয়তো অন্য কারোর নেই, শুধু এইটুকু জিনিস, এইটুকু জিনিস ডায়াগনস্টিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ কেউ যদি ঠিকঠাক ডায়াগনোসিস না করতে পারে, সবার কাছে ফিজিওথেরাপি অ্যাফোর্ড করা সম্ভব নাও হতে পারে, ঠিক আছে, তার জন্য প্রথমত সরকারি হসপিটাল আছে, সরকারি হসপিটালেও ফিজিওথেরাপিস্ট এখন অ্যাভেলেবেল, এখন আস্তে আস্তে আরো বাড়ছে সংখ্যাটা, কিন্তু তাও যদি কেউ চান না আমি খুব ভিড়ে যাব না, আমার বাড়ির সামনে ভালো ফিজিওথেরাপিস্ট আছে, আমি তাকেই দেখাচ্ছি, আপনি তার কাছে যান, তার কাছে আপনি গিয়ে বলুন যে দেখুন আমার রোজ আসা সম্ভব না, আমি হয়তো সপ্তাহে 2 দিন আসতে পারবো,
কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে, সে ডায়াগনোসিস করুক, সে অ্যাসেসমেন্ট করুক, আপনাকে দেখুক, আপনার প্রবলেমটাকে বুঝুক, বুঝে আপনাকে আপনার পার্সোনালাইজড আপনার জন্য যে প্ল্যানটা দরকার, আপনার যে স্পেসিফিক এক্সারসাইজটা দরকার, স্পেসিফিক যে মডিফিকেশন গুলো দরকার, সেইগুলো আপনাকে সে প্রেসক্রাইব করবে, সেইভাবে আপনি ফলো করুন। এবার আপনি বাড়িতে কন্টিনিউ করুন। দেখুন, আমরা যদি জিমে যাই, জানি যে আমাদের কিছু মানে সবার বলে লেগ ডে বা যাই হোক, যে কোনো এক্সারসাইজ করলে খুব ব্যথা হয়। ফিজিওথেরাপি কি এরকম পেইনফুল? দেখুন, এক্সারসাইজ করলে যে ব্যথা হয় সেই ব্যথার সাথে ফিজিওথেরাপির ব্যথার কিন্তু অনেক রিলেশন আছে। আচ্ছা। এই এক্সারসাইজ করার পরে যে ব্যথা হয় সেই ব্যথাটাকে আমরা মেডিকেল টার্মে বলি ডোমস। আচ্ছা। ডোমস এর ফুল ফর্ম হচ্ছে ডিলে অনসেট মাসেল সোরনেস। এবার এই ডোমস কেন হয়? ধরুন আপনি বাইসেপস এর এক্সারসাইজ করছেন, ঠিক আছে, ব্যাকের আর বাইসেপস এর এক্সারসাইজ জেনারেলি একদিনে করা হয়, কারণ একই ধরনের মাসেল গ্রুপ বলে এটা করা হয় ইন জেনারেল। এবার আমি বাইসেপসটাকে এমন ভাবে লোড করবো, আমি একটা রেজিস্ট্যান্স দেবো হাতে, আমি একটা ডাম্বেল নেবো, ডাম্বেল দিয়ে আমি বাইসেপস কার্ল করবো, আমার বাইসেপসটা কন্ট্রাক্ট হবে। আমার টার্গেট থাকবে বাইসেপসটাকে মাইক্রোস্কোপিক লেভেলে যেন বাইসেপস এর মাসেল ফাইবার গুলোতে একটু টিয়ার আসে। তারপর জেনারেলি দেখবেন সব জিমের লোকেরা প্রোটিন ইনটেক করে, ওই প্রোটিন খেয়ে নিল গুলে, তো অ্যামাইনো অ্যাসিড, বিসিসিএ ব্রাঞ্চের অ্যামাইনো অ্যাসিড গিয়ে ওই মাসেলটাকে রিপেয়ার করলো। আলটিমেট ওভার দ্য ডেজ, ওভার দ্য মান্থস বারবার ওটা রিপিট করতে করতে মাসেলের বাল্কটাকে বাড়ানো। সেম এই যে আপনার যে মাসেল টিয়ারটা হচ্ছে, এই টিয়ারের জন্যই কিন্তু পেনটা হয়। আর এই পেনটা মোটামুটি 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্স অব্দি থাকতে পারে এক্সারসাইজের পর বা জিমের পর। নট অনলি ফর জিম, আমি কিন্তু বললাম এক্সারসাইজের পর। এইবার সেই সময়টা আপনি সেম মাসেল গ্রুপের এক্সারসাইজ করতে পারবেন। কারণ আপনি সাপোজ সোমবার আপনি বাইসেপস এর এক্সারসাইজ করলেন, মঙ্গলবার কিন্তু আপনি বাইসেপস এর এক্সারসাইজ করবেন না, আপনি নয় ট্রাইসেপস করবেন না লেগ করবেন। কারণ আপনি পরের দিন এটাকে যদি কাজ করেন, এটাকে নিয়ে যদি আপনি এক্সারসাইজ করেন, তার মানে আগের দিন যে এক্সারসাইজ গুলো করেছিলেন সেটা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এবার ফিজিওথেরাপির পার্সপেক্টিভে আসছি, সেম আমার বাইসেপসে কোনো প্রবলেম হয়েছে, আমাকে এখানেও বাইসেপসকে স্ট্রেংথেনিং করতে হবে। কিন্তু আপনার বয়সী একজন আর একজন 65 বছর বয়সী ভদ্রলোক যে আসবে, তার মধ্যে এক্সারসাইজের যে ডোজেস থাকবে, সবার ডোজ আলাদা হবে। আমি তাকে এমন ভাবে ডিজাইন করতে পারি যে তাকে রোজ করতে হতে পারে, কাউকে একদিন অন্তর করতে হতে পারে। সেক্ষেত্রে আমরাই পেশেন্টকে এক্সপ্লেন করে দিই যে না, আজকে আপনার ব্যথা হবে, যদি ব্যথা হয় নো পেন কিলার্স প্লিজ, আপনি আইসিং করুন, রেস্টে রাখুন, মাসলটাকে একটু স্ট্রেচ করুন, এইভাবে পেন ম্যানেজমেন্ট করি। কিন্তু যেটাই হয় পেশেন্টকে সব এক্সপ্লেন করা থাকে। বাট দুটো ক্ষেত্রে কিন্তু পোস্ট এক্সারসাইজ যে সোরনেস সেটা কিন্তু কমন আছে, মানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা যে ফিজিওথেরাপিস্টের কাছে আপনি যাবেন সেটা আপনাকে এক্সপ্লেন করে দেবে। ওকে, এর মাঝখানে একটা ছোট্ট কোশ্চেন মাথায় আসলো, যে ধরুন অনেকেরই দেখি যে জিম করতে গিয়ে হয়তো কোনো জায়গায় টান লেগেছে বলে, বা এমন ইনজুরি হয়েছে যে উঠতে পারছে না, মানে বাড়িতে একেবারে বেড রিডেন হয়ে যাচ্ছে, যে 3-4 দিন ধরে ব্যথা থাকছে। তো এই যে এই কাইন্ড অফ ইস্যু গুলোকে নিয়ে, এগুলো কি ফিজিওথেরাপিস্টের কাছে কনসাল্ট করা যায়? আর মানে আরেকটা সব থেকে পয়েন্ট হচ্ছে, ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে টাইম, যে কখন আমি ফিজিওথেরাপিস্টকে মানে কনসাল্ট করার জন্য এগোবো, যে মানে একেবারে ইনজুরি হওয়ার একেবারে মানে জাস্ট আফটার ইনজুরি, মানে আমার মনে হচ্ছে যে একদিনের মধ্যেই, উইদিন একদিন, নাকি 3-4 দিন পরে যে একটু দেখে নিয়ে তারপরে এগোবো? আচ্ছা, আপনার হাঁটুতে লেগেছে, আপনি ফুটবল খেলতে গিয়ে লেগেছে, আপনি খুব কমন, আপনি আইপিএল দেখছেন, আপনি দেখলেন কোন একটা প্লেয়ার পড়ে গেল, বিরাট কোহলি ব্যাট মারতে গিয়ে পড়ে গেল, তার ইনজুরি হলো, পায়ে বা কোমরে কোথাও লাগলো, একজন ফিজিওথেরাপি দৌড়াতে দৌড়াতে এলো ব্যাগ নিয়ে, এসে সেখানে এসে কিছু করলো ঠললো, আবার বিরাট কোহলি দাঁড়িয়ে খেলতে শুরু করতো। আচ্ছা, এই জিনিসটা তো আমরা দেখি, এই জিনিসটা কমন। একদম সেম জিনিসটাই যখন জিমে হয় বা আপনার পাড়ার মাঠে হচ্ছে, জিনিসটা একই রকম। আচ্ছা, আপনি তখনই ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। ফিজিওথেরাপি মানেই যে আমাকে ওয়েট তুলতে হবে, আমাকে তখনই ইলেকট্রিক শক নিতে হবে, সেটা না। কি করা হবে সেটা ফিজিওথেরাপিস্ট ডিসাইড করবে, কিন্তু আপনি প্রথম থেকেই ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন, মানে যাতে আমার মাসেল ইনজুরির অ্যাসেসমেন্টটা প্রপারলি হয়। একদমই তাই। আর তখন ফার্দার ইনজুরিটাকে কমানোর জন্য আমরা কি কি করতে পারি সেটার ম্যানেজমেন্টও ফিজিওথেরাপিস্ট আপনাকে বলবেন। ইভেন যদি আমাদের মনে হয় যে এখানে কোনো ওপেন ইনজুরি আছে, মানে এখানে কোনো স্টিচ করার প্রয়োজন আছে, বা ধরুন আপনার ব্লাড লস হয়ে গেছে, ব্লাড ট্রান্সফিউশন লাগবে, সেক্ষেত্রে আপনাকে ফিজিও রেফার করবে, কোনো অসুবিধা নেই। আপনি আপনার চেনা জানা কোনো মেডিকেল প্রফেশনালকে খবর দিন, নট ইম্পর্টেন্ট কি আগে ফিজিওকে খবর দিতে হবে। বাট আপনি বুঝতে পারছেন দিস ইজ নট ইমার্জেন্সি, আমার লেগেছে, আমি হাঁটতে পারছি না, আমার পা ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, আপনি ফিজিওকে ডাকুন,
নো প্রবলেম। তো এইখানেই আরেকটা কথায় আসি, যে যদি ধরুন আমি ফিজিওথেরাপি স্টার্ট করলাম, কতগুলো সেশন লাগতে পারে? ধরুন হাঁটু ব্যথা নিয়েই বলছি, হাঁটু ব্যথা একটা মানে কমন হাঁটু ব্যথা, মানে আমাদের তো অত স্পেসিফিক আমরা মানে ওরকম ভাবে তো বুঝি না, বাট ইন ডক্টর টার্মসে যদি আমরা বলি যে হ্যাঁ আমার হাঁটু ব্যথা হয়েছে, আমি ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছি, কতগুলো সেশন লাগতে পারে? এটা কিভাবে মানে অ্যানালিসিস করেন আপনারা, বা একটু যদি এক্সপ্লেন করেন। হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, সব রিজন ওয়াইজ আমাদের একটা লিস্ট থাকে মাথায়, আমরা বই পড়েছি। যেমন ধরুন এলবোতে 5-6 রকম জিনিস হয় খুব কমন, হাঁটুতে 2-4 রকম জিনিস হয় খুব কমন, এর মধ্যেই কোনো না কোনো সমস্যা আপনার হয়েছে। এবার যদি বয়স্কদের হাঁটু ব্যথায় চলে যান, আর্থারাইটিস কোনোদিন সারে না, আচ্ছা, কোনোদিন সারে না, কোনোদিন সারে না, এগুলো হচ্ছে ম্যানেজেবল। আচ্ছা, আপনার জ্বর হবে, আপনাকে প্যারাসিটামল দেওয়া হবে, জ্বর কমে যাবে, আবার 2-3 মাস পর আপনার জ্বর আসবে। এটা যেরকম ব্যাপার, জ্বর তো কোনোদিন আটকানো যায় না, তো আর্থারাইটিসও তাই। এটা ফিজিওথেরাপি রোল আর্থারাইটিসে কিছুটা মেইনটেনেন্সের মতো, মানে গাড়ি চলবে, আপনাকে সার্ভিসিং মাঝে মাঝে করাতে হবে। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক, যদি সেরকম পজিশন চলে যায় যে না সার্ভিসিং করলে হবে না, তখন আপনাকে নতুন গাড়ি কিনতে হবে। এবার হাঁটুতে আপনি কি করবেন? আপনি হাঁটু রিপ্লেস করবেন। আচ্ছা, হাঁটুর ক্ষেত্রেও তাই। কিন্তু এবার আপনি ফুটবল খেলতে গেছেন, সাইকেল চালাচ্ছেন, পড়ে গেলেন, বা আমার এক বন্ধু বাইক চালাতে গিয়ে স্টান্ট করতে গিয়ে পড়ে গেল, পুরো এসিএল ছিঁড়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন ফিজিওথেরাপিস্ট কি করবে? ফিজিওথেরাপি ডায়াগনোসিস করবে, করে আপনাকে যেখানে দরকার সেই রেলিভেন্ট ডিপার্টমেন্টে পাঠাবে, সেখানে আপনার স্ক্যান হবে, অ্যাসেসমেন্ট হবে, এসিএল এ যদি সার্জারি দরকার হয় সার্জারি হবে, না হলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হবে, করে আবার সেই ঘুরে আপনাকে ফিজিওথেরাপিতেই আসতে হবে। কারণ না মাসেল স্ট্রেংথেনিং না করলে কি করে হবে? সেই ডিউরেশন, ডোজেজ, কদিন লাগবে, টোটালটাই আপনার কি হয়েছে, আপনার এজ, কন্ডিশন, এই সব কিছুর উপর ডিপেন্ডেন্ট, যেটা ফিজিওথেরাপিস্টই আপনাকে বলবে আফটার অ্যাসেসমেন্ট, আফটার কনসালটেশন। এখানে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, যে যদি ধরুন কোনো জায়গায়, যে এসিএল এর কথাটা দিয়েই বললেন, যে ধরুন ফিজিওথেরাপি কি মানে সার্জারি অ্যাভয়েড করিয়ে দিতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। খুব কমন 2-3টে জিনিস আছে, 2-3টে কন্ডিশন। যেমন আপনারা অনেকেই শুনে থাকবেন, কোমরে ব্যথা হচ্ছে, কেউ কাজ করছে বা বাইক চালাচ্ছে, ধরুন কেউ গাড়ি চালাবে অনেকক্ষণ, কোমরে ব্যথা হচ্ছে, ব্যথাটা না কোমর থেকে এরকম পা ধরে নিচের দিকে নামছে, বা অনেকের কমপ্লেন আছে রাতের বেলা কাপ মাসেলটা মনে হচ্ছে ক্র্যাম্প হচ্ছে নিজে থেকে। তা আমরা অনেকেই জানি না এটা কিন্তু সায়াটিকা, আচ্ছা, খুব কমন প্রবলেম। আর এটার কারণ কিন্তু আপনার ব্যথা হচ্ছে পায়ে, কিন্তু সমস্যার অরিজিন কিন্তু কোমর থেকে। আচ্ছা, এবার সেই যে সমস্যাটা কোমর থেকে হচ্ছে না পা থেকে হচ্ছে না অন্য কোনো জায়গা থেকে হচ্ছে, সেম, সেটা ফিজিওথেরাপিস্ট দেখে আপনাকে ডিসাইড করবে। আচ্ছা, টোটালটাই আফটার ফিজিওথেরাপি কনসালটেশন। কারণ কোন রোগ আপনি নিজে ঠিক করতে পারবেন না যে এটা কি রোগ হয়েছে, আপনাকে কোনো না কোনো মেডিকেল প্রফেশনালের কাছে যেতে হবে, কারণ সে না হলে আপনি একটা উপসংহারে আসতে পারবেন না। আচ্ছা, এবার একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে যাই, যেগুলো একটু মানে নট ইজি টু হ্যান্ডেল, মানে ফিজিওথেরাপিস্টদের কাছে, হ্যাঁ মানে মার্কেটে বলতে গেলে মেডিসিন ফিল্ডে সবাই যে ইকুয়ালি মানে স্কিলড ফিজিওথেরাপি সেটা তো নয়। এবার হয় এবার কিছু কিছু প্রথম থেকে শুরু করি, যে আমরা যে পেইন রিলিফ স্প্রে গুলো দেখতে পাই, যেমন কিছু, আমি কোনো ব্র্যান্ডের নাম করছি না, বাট স্প্রে আমরা সবাই চিনি, বা স্প্রের কিছু আবার এখন অয়েন্টমেন্টের মতো কিছু আছে, তো সেইগুলো কি অ্যাকচুয়ালি ইউজফুল, মানে কোনো কাজ করে, নাকি ওগুলো জাস্ট টেম্পোরারি রিলিফের জন্য? দেখুন, এই যে পেইন রিলিফ যে স্প্রে গুলো আছে, এর পেছনে একটা মেকানিজম আছে। আচ্ছা, আমরা কমনলি একটা টার্ম ইউজ করে থাকি যেটাকে বলা হচ্ছে ভ্যাপোকুলেন্ট স্প্রে। আচ্ছা, এবার এটার কাজ হচ্ছে, আপনি যখন স্প্রে করবেন যে কোনো সারফেসে, আপনার ধরুন এখানে ব্যথা হচ্ছে, আপনি স্প্রে করলেন, দেখবেন জায়গাটা দেখবেন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, একদমই ঠান্ডা হয়ে যায় পুরো। ঠান্ডা হলে এই যে ঠান্ডার যে সেন্সেশনটা, সেম জিনিসটাই আপনার ব্যথাটাকে কিন্তু কম করতে সাহায্য করবে। তো এর মেকানিজম কিছুটা টেম্পোরারি পেইন কমানোর ক্ষেত্রে খুব হেল্পফুল, কিন্তু লং টার্ম ধরুন কি কারণে পেনটা হচ্ছে, বা পেনটা যদি পরে থেকে যায়, যে দেখছেন আপনি সবকিছু করছেন কিন্তু পেনটা কমছে না, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। বাট আপনার যদি কোনো ওপেন ইনজুরি না থাকে, আপনি দেখছেন আপনার ধাক্কা লেগেছে, পড়ে গেছেন, কিন্তু কোথাও কেটে যায়নি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্কিনের যদি কোনো অ্যালার্জি কোনো প্রবলেম না থাকে, আপনি সেফলি এই ধরনের স্প্রে ইউজ করতে পারেন বা অয়েন্টমেন্ট ইউজ করতে পারেন, আচ্ছা, ইন জেনারেল। বাট তাও একবার
মেডিকেল প্রফেশনাল থেকে জেনে নেওয়া ভালো। মানে একবার কনসাল্ট করে নেওয়াটা করে better। নেওয়া ভালো, যদি মনে হয় যে না এটা একটু অন্যদিকে যাচ্ছে বা একটু সিরিয়াস, আর নাহলে পরেই আপনাকে বেশি দিন সময় দিতে হবে এটার পেছনে, তো আগে থেকেই সতর্ক হয়ে যাওয়াটা অনেক ভালো। এবার কিছু কোশ্চেন তুলে এনেছি ফেসবুকের কমেন্ট সেকশন থেকে, যে কিছু ফিজিওথেরাপিস্টের মানে কি বলবো ভিডিও বা পোস্টে গিয়ে কমেন্ট কিছু পেয়েছিলাম, যে কিছু ফিজিওথেরাপিস্ট কি সবার উপরই মানে মানে মেশিন অ্যাপ্লাই করে, মানে সবকিছু, মানে ফিজিওথেরাপির কাছে গেলে আমরা দেখতে পাই সাইক্লিং এর জন্য একটা ইয়ে রয়েছে, বা এরকম হাত দিয়ে ঘোরানোর কিছু ইয়ে রয়েছে, কিছু একটা, আপনি হয়তো এক্সাক্ট টার্মটা বলতে পারবেন, কি ওগুলো কি সবার জন্যই নেসেসারি? এবার কি করছেন তার উপর সবকিছু ডিপেন্ড করে। আচ্ছা। মানে ফিজিওথেরাপি যে বললাম অনেকটা বড় একটা পার্ট। এবার অনেক স্পোর্টস পার্সন যারা আছে তাকে আমাকে ট্রেডমিলে দৌড় করাতে হতে পারে, তাকে আমাকে অ্যারোবিক ট্রেনিং করাতে হতে পারে, তাকে আমাকে সুইমিং করাতে হতে পারে। হাইড্রোথেরাপি এখন নতুন উঠে আসছে, মানে একটা সুইমিং পুল আপনি নামলেন, সুইমিং পুলে নেবে আপনার ফিজিওথেরাপি হচ্ছে, আপনি সেখানে এক্সারসাইজ করছেন 1 ঘন্টা ধরে। আচ্ছা। ধরুন একটা পেশেন্ট যার নিউরোলজিক্যাল প্রবলেম আছে, যে ব্যালেন্স ভালো তার নেই, সে হাঁটতে চলতে গিয়ে পড়ে যায়, সে এক পায়ে দাঁড়াতে পারে না, স্ট্রোক হয়েছিল তার, তাকে আমরা জলে নামিয়ে ফিজিওথেরাপি করাচ্ছি। খুব আনকমন, কলকাতার বুকে আছে এরকম কিছু জায়গা, কিন্তু হয়। সেখানে কি সুবিধা, যেমন ভাববে যে এটা কি একটা জাস্ট একটা গিমিক, একটা নতুন কিছু তুলে ধরে জিনিসটাকে মানে প্রেজেন্ট করা, একদমই না। কারণ ফলের রিস্ক আছে, তাকে আমি যদি জলে এক্সারসাইজ করাই কারণ ফল রিস্ক অনেক কমে যায়, সে সেখানে পড়ে যেতে পারবে না। সেকেন্ড, যার নিউরোলজিক্যাল ব্যালেন্স নেই সে তো অবভিয়াসলি। সেকেন্ড, আপনার ইউনিফর্ম রেজিস্ট্যান্স, ওখানে কোনো রকম আপনাকে এখানে এক্সারসাইজ করতে গেলে আমরা ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করাবো বা ম্যানুয়াল রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে এক্সারসাইজ করবো, ওখানে জল একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আচ্ছা। তো এইরকম ভাবে বিভিন্ন রকম টেকনিক আছে। এখন তো ইভেন ড্রাই নিডলিং চলে এসছে। এবার ড্রাই নিডলিং এখন নতুন অনেক ফিজিওথেরাপি সিলেবাসে ঢোকেনি, তবে আমরা অলিম্পিক্সে দেখেছি ড্রাই নিডলিং হচ্ছে, আমরা বড় বড় ইন্টারন্যাশনাল গেমে দেখছি ড্রাই নিডলিং হচ্ছে। ড্রাই নিডলিং হচ্ছে এক ধরনের ছুঁচ ইউজ করা হয়, খুব কমন যেটা টার্ম একটা আছে আকুপাংচার। আকুপাংচার, হ্যাঁ। তো এটা বলতে পারেন আকুপাংচারের ভাই, বাট আকুপাংচার নয়, টোটালি সায়েন্সটা ডিফারেন্ট। আকুপাংচার একটা চাইনিজ অরিজিন একটা থিওরি, আর এইটা কিন্তু মডার্ন থিওরি, আর এটার পেছনে সায়েন্টিফিক লজিক আছে। বাট যাই হোক, এরকম ধরনের আরো অনেক মডেলিটিস আছে, অনেক টেকনিক আছে যেগুলো আমরা ইউজ করে থাকি। আর আরেকটা মানে আর একটা কোশ্চেনই রয়েছে, মানে এই পার্টে, যে কিছু ফিজিওথেরাপিস্ট ইন্টেনশনালি ট্রিটমেন্টটাকে প্রলং করে, যাদেরকে অনেকেই বলেছেন যে এগুলো স্ক্যাম, এগুলো মানে ঠিক না, বা এরকম মানে বলে যে হ্যাঁ ঠিক আছে ডাক্তারের মেডিসিন খেলে ডাক্তার যা বলছে সেরকম করলেই হয়ে যাবে, এগুলো পুরোপুরি স্ক্যাম। তো এই জিনিসটাকে কি বলবেন, মানে এটা একটু কনফিডেন্স ইয়ে করার জন্য? দেখুন, স্ক্যাম সব জায়গায় হয়। আচ্ছা। স্ক্যাম সব জায়গায় হয়, আপনি যে কোনো ফিল্ডে যান আপনি স্ক্যাম পাবেন, কিন্তু আপনাকে কারোর উপরে ভরসা করতে হবে। আচ্ছা। আপনি কলকাতা থেকে মুম্বাই যাবেন ফ্লাইটে করে, এবার আপনি তো পাইলটের কাছে গিয়ে তার বায়োডাটা নিতে পারবেন না, না সে তো কখনোই সম্ভব না। কিন্তু যখন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন তখন তার থেকে বায়োডাটা আপনাকে নিতে হবে। আচ্ছা। কিরকম, এটা একটুখানি অদ্ভুত লাগলো, তো সে একজন ফিজিওথেরাপিস্ট যার কাছে আপনি যাচ্ছেন, সে অ্যাকচুয়ালি কোয়ালিফাইড কিনা, সে ফিজিওথেরাপিস্ট কিনা, সেইটা আপনাকে জানতে হবে। আমরা জেনারেলি কোনো সার্জন, কোনো ডার্মাটোলজিস্ট, যে কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে কিন্তু আমরা তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি একটু গুগল সার্চ করলাম, দেখলাম, দেখে গেলাম, কিন্তু তার কাগজপত্র চেক করি না, করি কি করি না। কিন্তু এখন আমাদের এই ফিজিওথেরাপি ফিল্ডটা এতটাই ভালনারেবল হয়ে গেছে, মানে এখনো সেই প্রপার স্ট্রাকচার, প্রপার কাউন্সিল সবকিছু এখনো সেইভাবে স্ট্রং না, রেগুলেশনটা আস্তে আস্তে আসছে। সেই জন্য এখন সাধারণ মানুষকে এই দায়িত্বটা নিতে হবে যে আমাদেরকেই দেখতে হবে যে আমি যার কাছে যাচ্ছি সে সঠিক লোক কিনা। কিভাবে দেখবো? প্রথমত তার মিনিমাম কোয়ালিফিকেশন থাকা উচিত ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, যেমন বিএসসি, বিকম, বিএ, ব্যাচেলার ডিগ্রি। সেরকম ফিজিওথেরাপির একটা ব্যাচেলার ডিগ্রি হয়, কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। সেইটা যদি থাকে তাহলে সে একজন কোয়ালিফাইড। এইবার 5 জন ডাক্তারের মধ্যে তো কেউ একজন ভালো প্র্যাকটিস করবে, কেউ একজন খারাপ প্র্যাকটিস করবে, কারোর এক্সপিরিয়েন্স ভালো হবে, কারোর এক্সপিরিয়েন্স একটু কম হবে, এই জিনিসটা 19-20 থাকবে। কিন্তু আমাদের সাধারণ নাগরিক হিসেবে কর্তব্য হচ্ছে যাদের কাছে আমরা যাচ্ছি সে কোয়ালিফাইড কিনা। আমি কোনো হাতুড়ের কাছে যাচ্ছি না, তো সে কোনো
কম্পাউন্ডার বা কোনো আয়ুর্বেদিক ডাক্তার বা যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছেই 7 দিন থেকে সেই জিনিসগুলো শিখে নিয়ে তারপর সে নিজেই করতে বেরিয়ে গেছে না, তো সেই জিনিসটা দেখে আনার দায়িত্ব নিজের। তো এবার কিছু অন্যদিকে মানে সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেনের দিকে আসি, যে সাবজেক্ট স্পেসিফিক মানে কি, মানে ফিজিওথেরাপি সাবজেক্ট আমাদের যে যে কমন প্রবলেম হয় সেইগুলো, যেমন ব্যাক পেন বা পিঠের ব্যথা যেগুলো হয়। তো এরকম যদি মানে বলা হয় যে পিঠের ব্যথা বারবার ফিরে আসে, তো এটা কেন? পিঠের ব্যথা ফিরে আসতেই পারে আমাদের যদি পশ্চার ঠিক না থাকে। এই যে বসতে বসতে আগে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি, আমি বসতে বসতে আমরা একটু ঝুঁকে যাচ্ছি, এই জিনিসগুলো যদি রিপিটেটিভ ভুলগুলো আমরা করতে থাকি, আমরা যদি নেসেসারি চেঞ্জেস গুলো না করি, আমি একটা অফিসে কাজ করি, সেখানকার চেয়ার গুলোই হয়তো একটু বেঁকা, আমাকে সেগুলোকে ঠিক করতে হবে, তো আমার এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। আর রেগুলার এক্সারসাইজ না করলে আপনার পিঠে ব্যথা ফিরে আসবে। তো কিছু নেসেসারি মডিফিকেশন, তার সাথে নিজের এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করা, আর সব থেকে ইম্পর্টেন্ট মাঝে মাঝে কেন ব্যথা হচ্ছে আপনি যদি নিজে কনফিউজ থাকেন, সেটাকে একটু যাচাই করে কোনো মেডিকেল প্রফেশনাল কাছ থেকে একটু জেনে নেওয়া এর জন্য আমি কি করতে পারি, তাহলে এই রিপিটেশনটা আসবে না বলছি না, হয়তো অনেকটা আশা কমে যাবে, অনেক ডিলে করে আসবে বা অনেক কমে যাবে, মানে যতটা মানে কি বলবো, যতটা মানে আগে অনেকটা এত ব্যথা হতো যে মানে নড়তে চড়তেও ব্যথা হতো, সেটা অনেক কমফোর্টেবল ফিল করবে, আর হয়তো হলো না, আর নাও আসতে পারে। আচ্ছা, এমআরআই ডাক্তার এমআরআই করাতে বলেছিল, আমাকে বলেছে আমার ডিস্ক বাল্জ হয়েছে, তো মানে কি আমার কি মোটামুটি শেষ, আমি আর কোনো কিছু করতেই পারবো না, মানে আমার কোনো অ্যাক্টিভিটি সেরকম মানে যেগুলো আমরা করতাম আগে, দৌড়াতাম বা সাইকেল চালাতাম বা অন্য যা যা করতাম, বাইক চালাতাম, যদি ডিস্ক বাল্জ হয় তাহলে কি এগুলো করা কোনোভাবেই কিছু সম্ভব না? খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, যদি এখন আমার কোমরে একটা এমআরআই করা হয়, তাহলে আমার কোমর থেকে কিন্তু ডিস্ক বাল্জ আসবে। আচ্ছা, ঋত্বিক রোশনের কিন্তু 3টে কি 4টে ডিস্ক বাল্জ আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি আমার অ্যান্সারটা বুঝতেই পারছেন কোন দিকে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই যে খুব কমন জিনিস এটা ডিস্ক বাল্জ, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি পিআইভিডি, প্রোট্রুশন অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কিছুই না, 2-3টে হাড়, কোমরের যে শির দ্বারা যে হাড়গুলো থাকে তার মাঝখানে কিছু ডিস্ক থাকে, ঝোঁকাঝুঁকি বেশি করলে, বডি ওয়েট বেশি হলে, সাডেনলি কোনো ভারী জিনিস তুলে নিলে, যদি আমার কোমর প্রিপেয়ার্ড না থাকে, যদি কোমরের যদি জোর কম থাকে, কোর মাসেলের স্ট্রেংথ কম থাকে, তাহলে অনেক সময় ডিস্ক গুলো সরে যেতে পারে, কখনো সামনে কখনো পেছনে, বেশিরভাগ সময় পেছন দিকে সরে যায়। আচ্ছা, খুব কমন প্রবলেম। তার মানেই যে আমাকে সব অ্যাক্টিভিটি বন্ধ করে দিতে হবে তা না, কিন্তু খুব ইন্টারেস্টিংলি এইটার কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট কোনো মেডিসিন নয়, কোনো সার্জারি নয়, বাট ফিজিওথেরাপি। এটা অনেকেই জানেন না। আপনার অ্যাকিউট পেন হচ্ছে, পা ঝিনঝিন করছে, পাটা এরকম পায়ের ব্যথাটা নিচের দিকে নেমে যাচ্ছে, আপনি একজন ফিজিওর কাছে যান, অ্যাসেসমেন্ট করান, প্রপার এক্সারসাইজ করুন। এবার অনেকে এখানে বলবেন যে আমার খুব ব্যথা হচ্ছে, আমি কি এখনই ফিজিওথেরাপি করবো, নাকি একটু ওষুধ খেয়ে আগে ব্যথাটাকে একটু কমিয়ে নিই তারপর ফিজিওথেরাপিস্টের কাছে যান? একদমই নয়। ফিজিওথেরাপিতে পেন ম্যানেজমেন্ট একটা পার্ট, ব্যথা কমানোটা আমাদেরই কাজ। আচ্ছা, ওটা ওষুধের কাজ না, সেটাও বলা যাচ্ছে না। আচ্ছা, এগুলো আলাদা আলাদা একটা শাখা বলতে পারে। ওষুধের মধ্যে দিয়ে কমাবে, ওষুধের ব্যথা কমানোর প্রসেস আলাদা, আমাদের ব্যথা কমানোর প্রসেস আলাদা। আর যখন কমে গেল, যখনই ভাববো সেটা মানে দুটো জিনিসই একই দিকে কাজ করছে, ব্যথাটা কমানোর দিকে একসাথেও চলতে পারে, একসাথেও চলতে পারে। আমরা খুব কমন দেখবেন, আপনি কোনো ব্যথা নিয়ে নিউরোলজিস্টের কাছে গেছেন, সে আপনাকে মেডিসিনও দিল, তারপর বললো ফিজিওথেরাপি করুন। আচ্ছা, দুটো একসাথে প্যারালাল চলতেই পারে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা এরকম। এর থেকে আরেকটা জিনিস আসে, খুব কমন টার্ম, সেটা হচ্ছে সবাই বলে যে আমার স্পন্ডিলাইটিস আছে। তো এটা মানে কি রকম, এটা জানতে চাই যে সবাই বলে স্পন্ডিলাইটিস হলে এই করো ওই করো সেই করো, এটা কি খুব ডেঞ্জারাস, মানে কি খুব মানে যেমন ডিস্ক বাল্জ, এটা যেমন একটু প্রিকশন নিয়ে মানে প্রথমটা আগে ফার্স্ট যে ট্রিটমেন্টটা সেটা একটু প্রিকশন নিয়ে করতে হয়, একটু ঠিকঠাক ভাবে চলাফেরা বা ইয়ে করে। এবার স্পন্ডিলাইটিস এটা কি সেই রকম নাকি এর থেকে কি কি ধরনের হতে পারে, এটা একটু বল। স্পন্ডিলাইটিস হচ্ছে এমন একটা জিনিস, এইটা কিন্তু ডিস্ক বাল্জ বা পিআইভিডি এই জিনিসগুলো হওয়ার অনেক আগে ঘটে। আচ্ছা, আর এইটা যে সব সময় কোমরে ব্যথা হচ্ছে বা ঘাড়ে ব্যথা হচ্ছে মানে আমার স্পন্ডিলাইটিস হচ্ছে, ব্যাপারটা সেই রকমও নয়। এখন অনেক ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবারা এসে বলছে যে আমার ছেলে মেয়ে তো সারাক্ষণ ফোন ঘাটে, ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়ে গেছে। ইভেন আমরা এরকম অনেক পেশেন্ট পাই, পেশেন্ট নিজে এসেই বলছে আমার তো স্পন্ডিলাইটিস। আচ্ছা,
পেশেন্ট ডায়াগনোজ করে দিচ্ছে। কিন্তু খুব কমন একটা জিনিস বলছি, স্পন্ডিলাইসিস মানে হচ্ছে সেখানে কিন্তু কোনো একটা ডিজেনারেশন থাকবে। আচ্ছা। ডিজেনারেশন মানে হচ্ছে কোনো রকম ক্ষয়, যেটা ইরিভার্সিবল চেঞ্জ করা যাবে। আচ্ছা। কিন্তু সেইটা কখনোই ইন জেনারেল, সবকিছুরই এক্সেপশন থাকে, মোটামুটি 30-35 বছর বয়সের আগে এই জিনিসটা আসে না। তার মানে তার কমে যে মানুষদের যে ঘাড়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, তখন কি স্পন্ডিলাইটিস? কখনোই না। কারণ এখন একটা নতুন টার্ম এসছে, টেক্সট নেক সিনড্রোম। আচ্ছা। আমরা টেক্সট মেসেজ করি, ফোন দেখছি, সেই থেকে আমার পস্টার চেঞ্জ হচ্ছে, আমার এই মাসেলস গুলো টাইট হয়ে যাচ্ছে, নেকের সামনের দিকের মাসেলস গুলো টাইট হয়ে যাচ্ছে, পস্টারাল সিনড্রোম বলা হয় এটাকে। তারই একটা ভ্যারিয়েন্ট হচ্ছে টেক্সট নেক সিনড্রোম। এবার এটা কিন্তু স্পন্ডিলাইটিস না, স্পন্ডিলাইটিস সবসময় একটা বয়সের পরে আসবে, কিন্তু সেম আপনার ডায়াগনোসিস করার দরকার নেই, কারোর ডায়াগনোসিস করার কোনো দরকার নেই। কারণ আপনার স্পন্ডিলাইটিস হোক বা টেক্সনেক হোক বা পস্টারাল সিনড্রোম হোক, আপনাকে যেতে হবে সেই মেডিকেল প্রফেশনালের কাছে, ফিজিওথেরাপিস্টের কাছে। এক্সারসাইজ করে যে মাসেলস গুলো টাইট হয়ে গেছে সেগুলোকে রিল্যাক্স করতে হবে, স্ট্রেচ করতে হবে। আর যে মাসেলস গুলো লুজ হয়ে গেছে, স্ট্রেংথ কমে গেছে, সেগুলো জোর বাড়াতে, সিম্পল। আর যদি খুব অসুবিধা হয় তাহলে কিছু পেন কিলার দরকার হতে পারে, তাও আমরা পেন কিলার প্রেসক্রাইব করি না, কারণ আমাদের মেডিসিন দেওয়ার প্রয়োজন পড়ে না ইন মোস্ট অফ দ্য কেসেস। আমরা ম্যানুয়াল যে টেকনিক গুলো আছে সেগুলো দিয়ে করি। আচ্ছা। আর না হলে তো মেডিসিন তো অলওয়েজ অপশন আছেই, খেতে তো সময় লাগবে না। ওকে, এবার কিছু কিছু কোশ্চেনে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে যদি পিঠের ব্যথা বা এরকম ব্যাক পেনের জিনিসটা হয়, সবাই বলে যে বেড রেস্ট। তো মানে এইটা কি, আমি বেড রেস্টের ব্যাপারে একটু জানতে চাই যে কিরকম, মানে বেড রেস্ট যদি কমপ্লিট বেড রেস্ট হয়, মানে প্রলং পিরিয়ড অফ টাইম, যে ওনাকে বলা হয়েছে বেড রেস্ট মানে যে জিনিসগুলো কমনলি হয় যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, ওনাদেরকে হয়তো বলা হয়েছে যে বেড রেস্ট আপনি নেবেন হয়তো 1 দিন বা 2 দিন বা যেরকম ডাক্তাররা প্রেসক্রাইব করেন, তার থেকে হয়তো উনি অনেক বেশি দিন ধরে রয়েছেন, সেটার থেকে হয়তো অন্য কোনো সিমটম হয়তো জেনারেট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, বা এখন হয়তো উঠতেই পারছেন না। তো এটা কি বেড রেস্টটা কি গুড, মানে ভালোর দিকে নাকি খারাপের দিকে? আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা একটা টপিক পড়েছিলাম। আচ্ছা। যে টপিকটার নাম ছিল বেড রেস্ট কমপ্লিকেশনস। আচ্ছা। তো বেড রেস্ট কিন্তু সবসময় যে ভালো কখনোই না। আচ্ছা। আর খুব কমনলি আমরা যেটা ভুল করে থাকি সবসময়, যে কোনো প্রবলেম নিয়ে আমরা কোনো ডাক্তারের কাছে গেলাম, হয়তো কোনো ডক্টর আমাদের বললেন যে আপনি না একদম সামনের দিকে ঝুঁকবেন না, ঝুঁকে কোনো ভারী জিনিস তুলবেন না, ফরওয়ার্ড বেন্ডিং করবেন না। আচ্ছা। কিন্তু আমরা এটা ভুলে যাই যে কদিন করবো না, আমি কি আজীবন বেন্ডিং করবো না? আমাকে সেটা জানতে হবে, কারণ প্রশ্নটা আমার। সে সবসময়, তার সবসময় হয়তো মাথায় নেই যে মেডিকেল প্রফেশন, সে হয়তো বলেনি বা ভুলে গেছে, মিস হয়ে যেতে পারে। অ্যাজ এ সাধারণ মানুষ, পেশেন্ট হিসেবে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমি কদিনের জন্য এই অ্যাক্টিভিটিটা আমার বন্ধ থাকবে। আমার সেম, আমি যদি বেড না করি আমার ব্যাক মাসেল টাইট হয়ে যাবে, ঠিক সেরকমই বেড রেস্টের ক্ষেত্রেও তাই। যদি প্রলং বেড রেস্ট হয়, আমাদের যে শরীরে যে মাসেলস গুলো থাকে সেই মাসেলের জোর কমে যাবে, যাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি মাসেল অ্যাট্রফি, মানে মাসেল গুলো শুকিয়ে যাওয়া, যেটা স্পেসশিপ। সুনিতা উইলিয়ামস স্পেসে গেলেন, এক্সপিডিশন করে আবার স্পেস থেকে চলে এলেন, কিন্তু এখানে যখনই গ্র্যাভিটির মধ্যে এলেন তখনই তার হাঁটা চলার অসুবিধা হয়ে গেল। তার কেন? তাকে এখন গ্র্যাভিটির এগেইনস্টে সব মুভমেন্ট করতে হচ্ছে, সেই জন্য তার আবার 45 ডেজ ফিজিওথেরাপি করানো হচ্ছে, রিহ্যাবিলিটেশন করা। তার মানে হচ্ছে রেস্ট কখনোই ভালো না, রেস্ট কিন্তু ভালোর থেকে অনেক বেশি খারাপ। যাক, এই একটা মিথ বাস্টিং হলো। তো এবার পরের প্রশ্নে আসি, যেগুলো আমাদের মানে খুবই কমন, মানে একেবারে মানে হয়তো মানে কেউ কেউ সপ্তাহে শুনে থাকে আমাদের নিজেদের অথবা বন্ধু বান্ধবের বা কারোর। তো যেমন ধরুন জিমে গিয়ে আমাদের ব্যাক পেন হয়েছে, বা মানে আমরা হয়তো মেঝেতে বসেছিলাম বা কোনো একটা জায়গায়, মানে চেয়ারে বসা অভ্যাস, মেঝেতে বসেছিলাম কিছুক্ষণ, সেখানে উঠতে গিয়ে হয়তো ব্যাক পেন মনে হচ্ছে। তো এটা কি মানে ব্যাক পেন হলেই সঙ্গে সঙ্গে কি আগে এমআরআই করে বা ইয়ে করে তারপরে ফিজিওথেরাপিস্টের কাছে আসা উচিত, নাকি প্রাইমারি কনসালটেশন করে তারপরে যাওয়া উচিত? দেখুন, এবার ব্যাক পেন হচ্ছে মানেই যে আপনাকে এমআরআই করতে হবে তা নয়। আচ্ছা। কারণ আমি এখনো জানি না যে প্রবলেমটা কোথায়, কোন জিনিস থেকে, কোন স্ট্রাকচার থেকে প্রবলেমটা হচ্ছে। এক্স রে তে দেখা যায় হচ্ছে হাড়। আচ্ছা। কোনো যদি হাড়ে ড্যামেজ হয়
তাহলে এক্সরেতে আসবে। কোনো যদি মাসেল সফট টিস্যুতে ড্যামেজ হয় তখন আপনাকে করতে হবে এমআরআই। যদি কোনো নার্ভের প্রবলেম হয় তখন আপনাকে করতে হবে এনসিবি। এটা আপনি কি করে বুঝবেন? আপনার বোঝার দরকারও নেই, এটা আপনার পার্ট না। আপনার শুধু পার্ট হচ্ছে আপনাকে জানতে হবে যে আমার প্রবলেমটা কতটা সিভিয়ার। আচ্ছা। আর একটা খুব কমন জিনিস যেটা আমি দর্শকদের জন্য বলতে চাই, আমি হয়তো পড়ে গেছি, ধাক্কা লেগে গেছে বা মাটিতে উঠতে গিয়ে খুব জোরে আমার কোমরে লেগে গেছে, আমি আইস দেবো না গরম দেবো, এইটুকু আমাদের হাতে থাকে আছে। কিন্তু এর পরের পার্টটা কিন্তু আমাকে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে স্যারেন্ডার করে দিতে হবে। আপনার অ্যাকিউট লেগে গেছে, আপনি উঠতে গেলেন জোরে প্রচন্ড লেগে গেল, বা কোথা দিয়ে আপনি দরজা দিয়ে যেতে গিয়ে আপনার ধাক্কা লেগে গেল, বা আপনার খেলতে গিয়ে লেগে গেল, আপনি সেখানে আইস দিন। পুরোনো ব্যথা, অনেকদিন ধরে ব্যথা হচ্ছে, কোমরে স্টিফনেস টাইট হয়ে যাচ্ছে, সেখানে আপনি গরম দিতে পারেন। এইভাবে আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা ঘরে শুরু করতে পারি, বাট অলওয়েজ রেকমেন্ড টু ভিজিট এ ফিজিওথেরাপিস্ট। কিছু কিছু সত্যি কথা যাতে দর্শকদের সাথে শেয়ার করা হয়, যে সত্যি কি আমাদের ফোন আমাদের ঘাড়ের ক্ষতি করছে। দেখুন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফোন ইউজ করে, আমিও ফোন ইউজ করি। আচ্ছা, এবার কিভাবে ইউজ করব সেটা হচ্ছে ব্যাপার। না এখানে কি মডেলের ডিফারেন্স আছে, যে আইফোন ইউজ করলে আমার ড্যামেজ কম হবে, ভিভো ইউজ করলে প্রবলেম হবে? একদমই না, একদমই না। আচ্ছা, এর সাথে কোনো সম্পর্কই নেই, শুধু আমাকে দেখতে হবে যে আমি ফোনটাকে কিভাবে দেখছি। সাপোজ আমার হাতে একটা ফোন আছে, আচ্ছা, এটা আমার যে কোনো ফোন হতে পারে, আমি যদি কনস্ট্যান্ট কাউকে হোয়াটসঅ্যাপ করতে করতে এরকম ভাবে ফোন দেখি, আর যদি ফোনটা সরানোর পরে আপনি দেখবেন আমার ঘাড়ের অ্যাঙ্গেলটাকে আপনি নোটিস করুন, পুরো ফ্লেক্সড, পুরো নিচের দিকে ফ্লেক্স হয়ে গেছে। কিন্তু এটাই খুব কমন, যখন আপনি ফোনটা নেবেন দেখুন বাইরে যে জিনিসটা দেখতে অনেকটা নর্মাল লাগছে, কিন্তু আপনি ফোনটাকে সরিয়ে দিন, দেখুন মাথাটা নিচে, একদমই অকওয়ার্ড পজিশন। এটা কি হচ্ছে, কনস্ট্যান্ট এই পজিশনে থাকলে এই পেছন দিকের মাসেল গুলো স্ট্রেচ হয়ে যায়, আর এই দিকের মাসেল গুলো টাইট অবস্থায় থাকে। তো মাসেল হচ্ছে সফট টিস্যু, মানে আপনি যে পজিশনে রাখবেন মাসেল ধীরে ধীরে অ্যাডাপ্ট হতে থাকবে। তো আমাকে পশ্চার ঠিক করতে হবে। আমাকে যদি ফোন দেখতে হয় আমি চোখের সামনে আই লেভেলে দেখবো, চোখের লেভেলে দেখতে পারি। ফোন, ল্যাপটপ, ডেস্ক ইউজ করার সময় আমাকে আই লেভেল মেনটেন করতে হবে, আমার পেছনে ব্যাক সাপোর্ট ভালো হতে হবে। ব্যাপারটা পুরোটাই নিজের ওপর, যে আমি জিনিসটাকে কিভাবে ইউজ করছি। অতিরিক্ত জল খাওয়া খারাপ, তাহলে কি জল খাবো না? সেটাই অবশ্যই। আচ্ছা, এর পরেরটাই আসি, যে সার্ভিক্যাল পেইন যেগুলো হয় সেটার থেকে কি মাথা ব্যথার কোনো কানেকশন আছে? একটা খুব কমন প্রবলেম আছে, আমরা মেডিকেল টার্মে বলে থাকি সার্ভাইকোজেনিক হেডেক, মানে অনেকে এটাকে মাইগ্রেন বলে। অর্ধেক মানুষজন জানেনই না যে মাইগ্রেন কি। আচ্ছা, মাইগ্রেন নিয়ে অনেক মিসকনসেপশন। এরকম অনেকজন আছে যে কপালের একটা দিক ধরে যাচ্ছে, চোখে আলো পড়লে মনে হচ্ছে যেন আরো মাথাটা ধরে যাচ্ছে, কিছুক্ষণ ল্যাপটপে কাজ করার পরে মাথা ধরছে, আর ব্যথাটা কোনো সময় এখান দিয়ে এরকম ঘুরছে, এখান থেকে স্টার্ট হয়ে অরিজিনে এদিকে যাচ্ছে। এখানে আমাদের একটা নার্ভ থাকে, সেই নার্ভের কাজ হচ্ছে ব্যথাটাকে ট্রান্সমিট করে এইদিকে পাঠানো। এটা বডির একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা হয়, কিন্তু এটাকে আটকানোর উপায় কিছু নেই। শুধু একটাই জিনিস আমাদের হাতে আছে, এই মাসেলটার এফিসিয়েন্সিটাকে বাড়ানো, যাতে মাসেলটা সবসময় প্রপার ভাবে কাজ করতে পারে। মানে কিভাবে সেটা, ঘাড় এরকম নরমাল এক্সারসাইজ করে নাকি কিভাবে? একদমই তাই। আমার যদি এই জায়গায় জোর কম থাকে, আমাকে আগে দেখতে হবে সেই মাসেলটা তার অপটিমাম ফাংশনে আছে কিনা। আমি যদি লাস্ট 5 বছর ধরে বসে বসে ল্যাপটপে কাজ করি আর কনস্ট্যান্ট আমার পশ্চার এরকম থাকে, তারপরে যদি আমি কমপ্লেন করি যে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে কেন, আমাকে একটা প্যারাসিটামল দাও, তাহলে আমার কাজ হবে। তাহলে আমাকে যেটা আমরা বলছিলাম, এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে, মাসেলের স্ট্রেচিং করতে হবে। আপনি যে মাসেলের সমস্যা থেকে এটা জেনারেলি হয়, যেখানে আরো অনেক মাসেল আছে যেটাকে আমরা সাব অক্সিপিটাল মাসেল বলি, সেই মাসেল গুলো প্রপার স্ট্রেচিং। অনেক সময় সিভিয়ার কেসে আমাদের ফিজিওথেরাপিস্টের ম্যানুয়াল কিছু রিলিজ টেকনিক আছে, এই জায়গার মাসেলগুলোকে ধরে রিলিজ করতে হবে, স্ক্র্যাপিং কিছু টেকনিক আছে, সেইগুলো ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করে এগোতে হবে। তাহলে আপনার এই হেডেক, সার্ভাইকোজেনিক হেডেক বা মাইগ্রেন বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, অনেকটা পর্যন্ত ম্যানেজ করা সম্ভব, হয়তো আর হলোই না। আচ্ছা, এরপর একটা খুবই আরেকটা মানে কাইন্ড অফ স্পাইসি কোশ্চেনে চলে যাচ্ছে। তো আরেকটা স্পাইসি কোশ্চেনে আসি, যে ঘুম অনেকেরই প্রিয়, ঠিক আছে, অনেকেই ঘুমাতে ভালোবাসে, তো বালিশ বা পিলোর চয়েসটা কি ম্যাটার করে? একদমই তাই, একদমই তাই। কিরকম পিলো নেওয়া উচিত, পিলো নেবো কি নেবো না, এই ক্ষেত্রে অনেক মিথ আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে। ইভেন আমি বলবো কিছু ডক্টর যারা বহুদিন ধরে আগেকার
মানে প্রসিডিউরে প্র্যাকটিস করে আসছেন, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স কিন্তু সবসময় ইভলভ হচ্ছে। আপনি এখন যে মেডিসিন চলছে, যে মেডিসিন গুলো এখন বেশি প্রেসক্রাইব হয়, ঠিক আজ থেকে 10 বছর আগে চলে যান, সেই মেডিসিন গুলো কিন্তু এই দ্বারা প্রেসক্রাইব হতো না, কারণ আমরা চেঞ্জ হচ্ছে। ফিজিওথেরাপি তো ম্যাসিভ চেঞ্জ হচ্ছে। তো আগে এরকম ধারণা ছিল, খুব কমন একটা টার্ম, যে আমাকে যদি ঘাড়ে ব্যথা হয় আমাকে বালিশ ছাড়া শুতে হয়। ইভেন আমার বাবার ক্ষেত্রে ওটা দেখেছি, আমি যখন ছোট ছিলাম, আমার বাবার কোমরের ব্যথা হলে সবাই বলতো যে গদিতে শোবে না, মাটিতে শো। ইভেন আমি অনেক পেশেন্টকে দেখেছি যে খাটের ওপরে এরকম চৌকো সে আলাদা প্লাই বানিয়েছে, আলাদা করে প্লাই কেটে গদির উপরে প্লাই পেতে তার উপর শুচ্ছে কোমরে ব্যথা কমানোর জন্য। তো এগুলো কিন্তু টোটালি মিথ, এগুলো একদমই বিশ্বাস করা উচিত না। আমাদের বালিশ নেওয়া উচিত, কারণ আমাদের ন্যাচারাল বডির যে কার্ভেচার, তার সাথে কিন্তু আমাদের ঘাড় আর মাথার মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা মেনটেন করার জন্য একটা বালিশ প্রয়োজন। কিন্তু কতটা প্রয়োজন সেই হাইটটাও ডিপেন্ড করছে পেশেন্ট টু পেশেন্ট, পার্সন টু পার্সন, কারণ আমার বডি স্ট্রাকচার অন্য একজনের বডি স্ট্রাকচার এক হবে না। সেকেন্ড হচ্ছে মেটেরিয়াল, আমি কি ধরনের পিলোতে মেটেরিয়াল ইউজ করছি, আমি কি সেখানে কোন রকম সফট মেমোরি ফোমের কোন মেটেরিয়ালের পিলো ইউজ করছি, নাকি আমি কোন হার্ড কিছু দিয়ে তৈরি করা কোনো ট্র্যাডিশনালি, যেমন বালিশ, আমরা ট্র্যাডিশনাল বালিশ যেগুলোকে বলে, মানে তুলো বা মানে কটন তুলো দিয়ে যে বালিশ হয়, শিমুল তুলো দিয়ে সেই বালিশ হয়। একটা হচ্ছে সিনথেটিক তুলো দিয়ে এক রকমের বালিশ হয়, আর হচ্ছে এখন নতুন যেগুলো দেখছি আমরা যে ওই মেমোরি ফোমের বালিশ। এবার আরেকটা নতুন বেরিয়েছে হচ্ছে জেল, ওই জেলের মানে কিছু রাবারি টাইপের জেল আছে, ফোমের পরেরটা যে ব্লু কালারের মোস্ট প্রবলি হয়, সেগুলো ওয়াশ করা যায়। কিছু কিছু কোম্পানি অফার করছে, অনেক এখন নতুন অ্যাডও দেখতে পাচ্ছি আমরা। তো এর মধ্যে কোন ধরনের বালিশটা, মানে আমি হয়তো বালিশের হাইট বা সাইজে যাচ্ছি না, আমি চাইছি মেটেরিয়াল, যে কোন ধরনের বালিশ আমাদের প্রেফার করা উচিত। দেখুন, এই ক্ষেত্রে অনেক কন্ট্রোভার্সি আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমার বালিশটা নেওয়ার উদ্দেশ্য কি, আমার যে সারফেস সেই থেকে মাথাটাকে আমাকে একটু উঁচু রাখতে হয়। তো আমি এমন কোনো মেটেরিয়াল নেব না, বালিশটা আমার এত বড় কিন্তু মাথাটা যেই আমি দিলাম পুরো বালিশটা ঢুকে গেল, তাহলে আমার বালিশের পারপাস সলভ হলো না। তো আমাকে মেটেরিয়ালটা দেখতে হবে যে সেরকমই থিকনেস হবে, সেরকমই ডেন্সিটি থাকবে, যে আমার মাথাকে সাপোর্ট দেবে। কিন্তু তার সাথে এটাও প্রয়োজন যে সেটা যদি খুব হার্ড হয়, তাহলে সে শক অ্যাবজর্পশনের যে ব্যাপারটা আছে, মানে বডির সাথে যে আমার যে মাথার যে কন্টিউর, এই যে কার্ভ, সেই কার্ভের সাথে মাথার ওয়েটটা প্রপার ডিস্ট্রিবিউশন হওয়া। আমরা কেউ এত ভাবনা চিন্তা করে বালিশ কিনি না, আমাদের যেটা পছন্দ হলো সেটা কি। ইন জেনারেল আমরা যে শিমুল তুলের বালিশ ইউজ করি খুব ভালো। আর যদি আপনি চান, আপনি চেষ্টা করে মেমোরি ফোমের বালিশ ইউজ করতে পারেন, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, পুরো পিওর মেমোরি ফোমের যে বালিশগুলো হয়, সেই বালিশগুলো ইউজ করলে কিন্তু আপনার যে মাথার কন্ট্রোলের সাথে হয়তো বালিশে আপনি সাপোর্ট পাবেন, কিন্তু অনেক বেশি মাথাটা ডেপথে ঢুকে যায়। তো তলায় একটা হাই ডেন্সিটি কোন একটা মেটেরিয়ালের প্রয়োজন, যেটা আপনার মাথাকে সাপোর্টও দেবে, আবার কন্ট্রোলের সাথে আপনার মাথাটাকে ঠিকঠাক ভাবে হোল্ড করতে পারে, যাতে আপনি বডি মুভমেন্ট করলেও আপনি সাপোর্টও পান আবার কমফোর্টও পান, দুটোই একসাথে মেনটেন পান। এবার আরেকটা কমন কোশ্চেনে আসি, হয়তো মানে এবার একটু স্লিপ, মানে ঘুমের থেকে একটু দূরে, যে অনেকে আছে কি কিছুক্ষণ বসে থাকার পর যে ঘাড় ধরে গেছে, আমরা ঘাড়টা এরকম জোরে ঘোরাই, একটু নেক ক্র্যাকিং যেটাকে বলে, তো সেটা কি করাটা কি ডেঞ্জারাস নাকি ঠিকঠাক, মানে হ্যাঁ করা যায়? এই ক্ষেত্রে অনেক মেডিকেল প্রফেশনাল আমাকে অনেক কথা বলতে পারেন, তবে আমি টু বি ফ্র্যাঙ্ক, যদি আমি আঙুল ফাটাতে পারি তাহলে আমি নেকও ফাটাতে পারি, কিন্তু এখানে একটাই সমস্যা, সমস্যা হচ্ছে আঙুল ফাটানোটা যতটা বেশি ইজি আর যতটা সেফ, নেকের ক্র্যাক করাটা ইজ নট দ্যাট ইজি। কেউ হয়তো দেখবেন এরকম ঘোরাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে, মেবি তার জন্য জিনিসটা অনেক ইজি হতে পারে, কিন্তু এই থেকে এরকম অনেক আমরা হিস্ট্রি পেয়েছি যে এই থেকে কিন্তু আমাদের এখানে ভার্টিব্রাল আর্টারি থাকে, বেসিলার আর্টারি থাকে, সেই আর্টারিতে কিন্তু অনেক সময় রাপচার হয়ে গেছে, রাপচার হয়ে ফিরে গিয়ে স্ট্রোক হয়ে মানুষ পেশেন্ট মারা গেছে, এরকম অনেক সমস্যা, এরকম অনেক হিস্ট্রি আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে ইট ইজ নট এট অল রেকমেন্ডেড যে আপনি নিজে নিজে নেক ক্র্যাক করুন, বাট আপনারা অনেক এখন ভিডিও দেখে থাকবেন, অনেক সোশ্যাল মিডিয়া দেখবেন কাইরোপ্র্যাকটিক বলে একটা নতুন সায়েন্স এগিয়ে আসছে, যেহেতু একজন মেডিকেল প্রফেশনাল এসে ক্র্যাক করছেন বিভিন্ন জয়েন্ট, এটা কিন্তু টোটালি সায়েন্টিফিক, বাট আপনাকে জানতে হবে প্রসিডিউরটা কি। আমরা একটা
আঙুলের ক্র্যাক করতে পারি কারণ এটা আমাদের খুবই কমন প্র্যাকটিস, বাট কোমরের L5 L4 এর মধ্যে ক্র্যাক করতে গেলে তার ভেতরে যে বাবলটা আছে, গ্যাস এয়ার বাবলটা আছে, ওটাকে বের করার জন্য কতটা রোটেশন প্রয়োজন, কতটা অ্যাঙ্গুলেশন প্রয়োজন, সেটা কিন্তু একমাত্র একজন মেডিকেল প্রফেশনাল, একজন ফিজিওথেরাপিস্ট, একজন কাইরোপ্র্যাক্টরই বলতে পারেন। তো এই জিনিসটা নিজে না করাটাই ভালো বলে আমার মনে হয়। আচ্ছা, ধরুন মানে ডাক্তার এক্সরে করতে বলেছিল, যে এক্সরেতে বলছে যে আর্থারাইটিস রয়েছে, আমি কি আমার এক্সারসাইজ যেগুলো আমি করতাম নর্মাল রেগুলার এক্সারসাইজ, তো সেগুলো কি আমি কন্টিনিউ করতে পারি? দেখুন, এক্সারসাইজের পার্ট আপনার যে সমস্যার জন্যই হোক না কেন, আপনার চোখের অপারেশন থেকে পায়ের নখ অব্দি যে কোনো সমস্যার জন্য এক্সারসাইজ কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, কোনটা করবেন কোনটা করবেন না, এটা টোটালটাই নির্ভর করছে আপনার বডির ক্যাপাসিটি আর আপনার কারেন্ট ফিজিক্যাল ফিটনেস আর কনসিস্টেন্ট যে প্যাথোলজি গুলো শরীরে আছে তার উপর ডিপেন্ড করে। আপনার হাঁটুর আর্থারাইটিস হয়েছে, আপনার এমন ধরনের এক্সারসাইজ করা যাবে না যে এক্সারসাইজ গুলোতে হাঁটুতে বেশি লোড পড়ছে। এবার এই ক্ষেত্রে অনেক কন্ট্রোভার্সি আছে। হাঁটুর ব্যথা নিয়ে অনেকে ট্রেডমিল করছেন, একদমই উচিত না। হাঁটুর ব্যথা নিয়ে সাইকেল চালাচ্ছেন, রিকমেন্ডেড। হাঁটুর ব্যথা নিয়ে সুইমিং করছেন, অবশ্যই করতে পারেন। হাঁটুর ব্যথা নিয়ে মর্নিং ওয়াক করছেন, কখনোই করতে পারেন না। এরকম কিছু জিনিস করা যাবে, কিছু জিনিস করা যাবে না, কিন্তু কোনটা কার জন্য অ্যাপ্লিকেবল আর কার জন্য নয়, হাঁটুর ব্যথাটার কারণ সেই জন্য জানতে হবে। এটা কি আদৌ আর্থারাইটিস এর জন্য হচ্ছে, নাকি না কোনো টেন্ডনের ইনফ্লামেশন, না মিনিসকাস ইনজুরি, নাকি অন্য কিছু, কারণটা জানতে পারলে আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে বলতে পারবে যে আপনার কোন এক্সারসাইজটা করা উচিত আর কোনটা উচিত। অবশ্যই। আচ্ছা, এবার কিছু কিছু জায়গায় অনেকে বলে যে হাঁটুর ব্যথা হওয়া মানে বা হাঁটুতে কোনো সমস্যা আসা মানেই মানে হচ্ছে এন দিয়ে হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে নি রিপ্লেসমেন্ট। এবার এটা কি সব সময় দরকার, নাকি ফিজিওথেরাপি দিয়ে কোনো ইমপ্রুভমেন্ট করা যায় বা অনেকটা লং টার্ম অবধি ভালো থাকা যায়, যে কন্টিনিউয়াস ফিজিওথেরাপিতে যে এক্সারসাইজ দেখানো হয় সেগুলো যদি আমি মানে যেরকম আমাকে প্রেসক্রাইব করা হয়েছে সেরকম যদি প্র্যাকটিস করে যাই, মানে সেগুলো কন্টিনিউ করে যাই, তো সেটাই কি ওই যে নি রিপ্লেসমেন্টের একটা হিউজ কস্ট, মানে নি রিপ্লেসমেন্টও যথেষ্ট কস্টলি সার্জারি, তো ওটাকেও অ্যাভয়েড করতে পারি, প্লাস আবার আমি ঠিকঠাকও থাকলাম, এটা কি পসিবল? এটা টোটালটাই ডিপেন্ড করছে ডিমান্ড আর সাপ্লাই এর উপর। আচ্ছা, মানে আপনার কতটা ডিমান্ড। একজন যার 80 বছর বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা, যিনি হয়তো কোনোদিন বাড়ির বাইরেই যান না, হাঁটুর প্রবলেমের জন্য, তার হয়তো হার্টের কোনো প্রবলেম আছে বা অন্যান্য কোনো কমপ্লিকেশন আছে, তার হয়তো বাজার করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তার সামান্য হাঁটুর সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমার রিপ্লেসমেন্ট করা দরকার নেই। কিন্তু কোনো ইয়ং প্রফেশনাল, ইয়ং মানে ধরুন প্রাপ্তবয়স্ক বলতে পারেন বা মাঝবয়সী বলতে পারেন, যে কোনো কারণে হাঁটুর ডিজেনারেশনটা বেশি হয়েছে, বা হাঁটুর ক্ষতি বেশি হয়েছে, হাঁটুর ক্ষয় বেশি হয়েছে, কিন্তু তার অনেকটা রিকভারি প্রয়োজন, তার জীবন অনেক বাকি, তার ডিমান্ড অনেক বেশি, তাকে অনেক জায়গায় ঘুরতে যেতে হবে, তার মনে অনেক ইচ্ছা আছে, তো সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট খুব ভালো অপশন। কিন্তু আমাকে সবসময় ডিসাইড করতে হবে যে রিপ্লেসমেন্ট কখন জরুরি কখন জরুরি না। এই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। মানে হাঁটুর অস্টিওআর্থারাইটিসকে আমরা 3-4টে গ্রেডে ভাগ করে থাকি। গ্রেড 1 হচ্ছে নর্মাল, আমাদের সবারই রয়েছে। গ্রেড 2 কিছু ক্ষেত্রে নর্মাল। গ্রেড 3 থেকে মোটামুটি বা বলতে পারেন গ্রেড 2 আর গ্রেড 3 মাঝামাঝি থেকে আমাদের আর্থারাইটিসের সিমটম গুলো আস্তে আস্তে কিছুটা আমরা নোটিস করতে শুরু করি। এবার তার মানেই যে গ্রেড 2 তে আমাকে অপারেশন করতে হবে এরকম না। সার্জন সবসময় প্রেফারেন্স এটাই রাখেন যে যখনই গ্রেড 3 বা গ্রেড 4 আর্থারাইটিসের দিকে আমরা চলে গেছি, যখন কনজারভেটিভ যে কোনো রকম ম্যানেজমেন্ট, ধরুন এখন তো অনেক সার্জন হাঁটুর ভেতরে ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন দিচ্ছে, প্রসিডিউরও অনেকে কিছুদিন থাকেন বায়োলজিক্যাল ড্রাগ, কিছু মানুষ ফিজিওথেরাপি করেও প্রচুর উপকার পান। বাট সবসময় আমরা বলবো শুধু হাঁটু কেন, যে কোনো প্রবলেমের জন্যই যখনই সার্জারি রেকমেন্ডেড, আপনারা আগে কনজারভেটিভ ম্যানেজমেন্ট ট্রাই করুন। সেটা যদি ফেল হয়, হাঁটুর ক্ষেত্রে আপনি 2 মাস ফিজিওথেরাপি করুন, এক্সারসাইজ করুন, করে দেখুন যে আপনি এটা সন্তুষ্ট কিনা। না হলে আমরাই আপনাকে বলবো যে না, এটা আমাদের হাতের কাজ না, আপনি যান, আপনি গিয়ে হাঁটু রিপ্লেস করুন, তারপরে আবার আমাদের কাছে আসুন, এসে হাঁটু রিহ্যাব করান, ফিজিওথেরাপি করান, করে ব্যাক টু নরমাল লাইফ। আচ্ছা, তো এবার নিউরো রিহ্যাবিলিটেশনের দিকে আসছি। তো এখানে ধরুন কারোর একটা স্ট্রোক হয়েছে, তো স্ট্রোক হওয়ার কত তাড়াতাড়ি, মানে ধরুন হসপিটাল থেকে কি বাড়ি এসেই আমি মানে এই রিহ্যাবিলিটেশন এটা শুরু করতে পারি, নাকি কিছুদিন গ্যাপ দিতে হবে, বা এরকম কিছু যদি ক্রাইটেরিয়া থাকে? দেখুন,
স্ট্রোকের ক্ষেত্রে আমাদের মেডিকেল প্রফেশনালদের একটাই টার্গেট থাকে, ফাস্ট অ্যাকশন। আচ্ছা। স্ট্রোক হওয়ার সাথে সাথে যদি কোনো সাইন সিমটম আপনারা বুঝতে পারেন যে না পেশেন্টের একটা সাইড বিকল হয়ে যাচ্ছে, কোনো একটা ফেসের একটা সাইড বেঁকে যাচ্ছে, চিবোতে অসুবিধা হচ্ছে, লালা বেরোচ্ছে মুখ থেকে, চোখের থেকে জলও বেরোতে পারে, কথা বলতে অসুবিধা হচ্ছে, বা সে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছে, সাডেন সিমটম, এরকম হলে সাথে সাথে আপনি হসপিটালে গিয়ে যান। সেখানে গিয়ে আপনি যে আরএমও আছেন বা যে ইনি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান আছে তাকে দেখান। ইমিডিয়েট সিটি স্ক্যান হবে, দরকার হলে এমআরআই স্ক্যান হবে। আগে সিটি স্ক্যানটাই প্রেফার করা হয়, ওটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। দিয়ে আপনি স্ট্রোকের মেডিকেশন গুলো চালু করুন, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এবার মেডিসিন চালু হওয়ার পরেই যখনই আপনার স্ট্রোক ডায়াগনোসিস হয়ে গেল যে হ্যাঁ আপনার স্ট্রোক হয়েছে বা কোনো পেশেন্টের স্ট্রোক হয়েছে, তারপরে ইমিডিয়েট আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশনকে চালু করা। তার কারণ হচ্ছে আমাদের ফিজিওথেরাপিতে এটাই বলা থাকে, যত আর্লিয়েস্ট পেশেন্ট ফিজিওথেরাপিতে আসতে পারবে তত তাড়াতাড়ি পেশেন্টের রিকভারি হওয়ার চান্স সব থেকে বেশি। তো গোল্ডেন আওয়ার। আচ্ছা, এটার রিকভারির ব্যাপারে একটা জিনিস আমি একটু অ্যাড করে দিতে চাই। তো এটাই কি ফুল রিকভারি সম্ভব কোনোভাবে? 99% সম্ভব। আচ্ছা। কিন্তু আমাদের দেখতে হবে যে ব্রেনের কোন এরিয়াটা ড্যামেজ, কতটা ড্যামেজ, তার উপর ডিপেন্ড করে আমাদের রিকভারি ডিপেন্ড করে। এবার আপনি হতে পারে যে এখন সাইকেল চালিয়ে আপনি এখান থেকে ময়দান চলে যান, কিন্তু স্ট্রোকের পরে হয়তো আপনি প্রথমে সেটা পারবেন না, আপনাকে ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছতে হবে। ফাংশনাল রিকভারি বলতে আমরা যেটা বোঝাই, সেই জিনিসটা পুরোপুরি 100% অ্যাচিভ করা সম্ভব যদি কারোর ডিটারমিনেশন থাকে আর যদি তার ধৈর্য থাকে। ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, কারণ ফিজিওথেরাপিতে একটু রেজাল্ট পেতে গেলে নিউরোর ক্ষেত্রে একটু ধৈর্য দরকার। হাঁটুর ব্যথার ক্ষেত্রে 3 সপ্তাহ রেজাল্ট পাওয়া যায়, যেই রেজাল্টটা নিউরোতে পেতে গেলে কিন্তু 3 মাস সময় দিতে হবে। অবশ্যই। তো এবার আরেকটা কোশ্চেনে আসি, যে এরকম কি কোনো ব্যাপার আছে যে এই নিউরো রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে হাত পায়ের থেকে মানে দেরিতে রিকভার হয়? হ্যাঁ, এরকম কিছু কনসেপ্ট আছে এবং যেটা ওয়েল প্রুভেন। আমাদের ব্রেনে আমাদের যে বডির যে বিভিন্ন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে একটা রেপ্লিকা ব্রেনের ভেতরে থাকে। হোমানকিউলাস বলে একটা জায়গা থাকে ব্রেনে, সেটা একটা রিপ্রেজেন্টেশন থাকে। এবার সেই রিপ্রেজেন্টেশন অনুযায়ী আমাদের যে হাতের পোর্শনটা, সেই পোর্শনটার অনেক বেশি এক্সারসাইজের প্রয়োজন। আমরা খুব কমন আমরা অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমরা খুব রেগুলার এটা ফেস করে থাকি। কোন একটা পেশেন্ট হয়তো সাপোজ লেফট সাইডেড হেমিপ্লেজিয়া নিয়ে পেশেন্ট এলো, মানে একটা সাইড প্যারালাইসিস হয়ে আছে, তাকে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি। তার কিন্তু ডিমান্ড থাকে যে ডাক্তারবাবু আমি কবে হাঁটবো, একদম। কিন্তু এই 3 মাস পরে তার ডিমান্ডটা চেঞ্জ হয়ে যায়। সে ডিমান্ড করে ডাক্তারবাবু আমি তো হাঁটতে চলতে পারছি, কিন্তু আমি আমার হাতটাকে নিয়ে তো কাজ করতে পারছি না। আমি না ডাক্তারবাবু, আমি না জল তুলতে পারছি না, মগে জল তুলতে পারবো, বা আমি না খাবারটা ঠিক খেতে পারছি না, বা চিরুনিটা আঁচড়াতে পারছি না, পেছনে হাতটা নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। তো এই জিনিসটাকে আমাদের কিন্তু একটুখানি ভালো করে দেখা উচিত। আমাদের হাতের পেছনে অনেক বেশি ফোকাস করা উচিত রেদার দ্যান পা। ভালো ইমপ্রুভ হয়, আমরা নিজেরা অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমরা এটা ফেস করি। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ফিজিওথেরাপিস্টের উচিত যে পেশেন্টের বাড়ির লোককে বলে দেওয়া, তাদেরকে কাউন্সিলিং করানো যে আমাদের বাড়িতে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ঠিক কোন ভাবে, কোনটা করবো কোনটা করবো না, সেইটা আপনাকে কিন্তু আপনার ফিজিওথেরাপিস্টই বলবে। আচ্ছা, এবার অন্য একটা চ্যাপ্টারের দিকে আসি, একটু মানে যেমন একটু রেয়ার টাইপের, যেমন আমরা অনেকেই শুনে থাকি পার্কিনসন্স ডিজিজ। তো পার্কিনসন্স ডিজিজে শুধু তো দেখি যে হাত কাঁপে বা এরকম কিছু সাইড সিমটমস গুলো হয়, যেগুলো দেখে আমরা বলি যে হ্যাঁ হয়তো এটা হয়েছে। তো এবার এই পার্কিনসন্স ডিজিজের সাথে ফিজিওথেরাপি রিলেশনটা কোথায়? এবং পার্কিনসন্স পেশেন্টরা অনেক সময় দেখি যে হাঁটতে হাঁটতে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে গেছে। তো এবার এইগুলো কি কোনোভাবে মানে ফিজিওথেরাপিকে হেল্প করতে পারে? পার্কিনসন যাদের ধরুন পার্কিনসন রয়েছে, বা কিছু পার্শিয়াল পার্কিনসন বলা হয় যে হালকা মানে ওরকম কিছু সিমটম রয়েছে, সেটা কতটা এফেক্টিভ ফিজিওথেরাপি? পার্কিনসন্সের কোনো মেডিসিন নেই, পার্কিনসন্সের কোনো কিওর নেই। আর আজকের দিনে এরকম পরিস্থিতি হয়ে গেছে, প্রত্যেক 40 জনে, আমার ভুল হতে পারে পরিসংখ্যান, কিন্তু যতটা আমি মনে করতে পারছি প্রত্যেক 40 জনের মধ্যে আমরা যারা আছি তার মধ্যে একজন না একজনের কিন্তু পার্কিনসন্স হবে। আর এটা ন্যাচারাল, এটাকে আটকানো সম্ভব। কিন্তু এক্সারসাইজ ইজ
নিউরো প্রোটেক্টিভ। আচ্ছা, মানে এক্সারসাইজ করলেই পার্কিনসন্স কে আমরা ডিলে করতে পারি, পার্কিনসন্স কে আমরা অনেক স্লো করে দিতে পারি, অনেকটা আটকাতে পারি, ইভেন কিছু ক্ষেত্রে আমরা প্রিভেন্টও করতে পারি। এবার ইভেন আমাদের দেশে এখনো এই জিনিসটার প্রচলন কম, ড্যান্স থেরাপি। গান হচ্ছে, গানের সাথে বয়স্ক পেশেন্টদের নাচানো হচ্ছে, মানে জুম্বা যেরকম বলা হয়। ইয়েস একদমই তাই, জুম্বা। ওই জন্য তো জুম্বাটা এসছে, আচ্ছা, কারণ সবাই এক্সারসাইজ করতে ভালোবাসে না, কিন্তু গানে নাচতে সবাই ভালোবাসে। তো এই দুটোকে অবশ্যই। কম্বাইন করে খুব ভালো ইনিশিয়েটিভ। আচ্ছা, ড্যান্স থেরাপি হয়ে গেল, এছাড়া আরো এরকম অনেক কিছু রয়েছে, যেমন অ্যারোবিক এক্সারসাইজ, হ্যাঁ, সুইমিং, সাইক্লিং, রেগুলার ওয়াকিং, এইগুলো কিন্তু সবই নিউরো প্রোটেক্টিভ। এই জিনিসগুলো করলে আমাদের যে বডি ব্রেন কানেকশন এটা স্ট্রং হয়, পার্কিনসন্স ডিলে হয়, পার্কিনসন্স এর জন্য স্পেশাল রিহ্যাব হয়। সেটা যখন আপনার পার্কিনসন্স ডায়াগনোসিস হয়ে গেল তারপরে হয়, কিন্তু পার্কিনসন্স এর ডায়াগনোসিস খুব কঠিন। মানে ইভেন এরকমও হয় 10 বছর একটা পেশেন্টকে ডায়াগনোসিস ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়, কি পার্কিনসন ইয়েস অর নো। আচ্ছা, ডায়াগনোসিস করা কঠিন, কারণ কোনো ক্লিনিক্যাল টেস্ট হয় না। আপনি ব্লাড টেস্ট করলেন, ম্যালেরিয়ার মতো আপনার পজিটিভ চলে এলো, এরকম কিছু হয় না। এটা একমাত্র নিউরোলজিস্ট, নিউরো ফিজিওথেরাপিস্ট বা যে কোনো মেডিকেল প্রফেশনালই ডায়াগনোসিস করতে পারে। কিন্তু যার পার্কিনসন্স হওয়ার চান্স আছে, বা ধরুন কারোর বাবা মা পার্কিনসন্স হয়েছে, তাদেরকে আমরা বলি এক্সারসাইজের মধ্যে থাকুন। আর পার্কিনসন্স এর যদি মিনিমাম সিমটম পান, আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যান, একজন নিউরোলজিস্টের কাছে যান, রোজ যেতে হবে না, কনসাল্ট করুন, দিয়ে উনি কি সাজেস্ট করছে সেইভাবে আপনি ট্রিটমেন্ট শুরু করুন। ওকে। তো এবার পার্কিনসন্স গেল, এবার অন্য একটা ক্যাটাগরিতে আসি, একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছিল, স্পোর্টস বা অ্যাক্টিভিটিস। তো সামনেই ফিফা আসছে, তো এবার ব্যাপার আছে। তো কিছু কিছু দেখি যে কিছু কিছু মানে প্লেয়ারদের ইনজুরি গুলো বারবার আসে, যে হ্যাঁ এই সিজনে খেলছিল, মানে ইয়ে করে হঠাৎ করে ইনজিওর হয়ে গেল, আবার পরের সিজনে ইনজুরি, মানে হয়তো দুটো ম্যাচ খেলেছে তারপরে ইনজিওর হয়ে বাকি ম্যাচটা বসে গেছে। সে হয়তো খুবই একটা ভালো বা ট্যালেন্টেড প্লেয়ার, যাকে আমরা দেখার জন্য হয়তো বসে থাকি, কিন্তু দেখি যে দুটো ম্যাচ খেয়ে ইনজুরি হয়ে বসে গেছে। তো এই ইনজুরি গুলো বারবার ফিরে আসে কেন? বারবার ফিরে আসার কারণ হচ্ছে ল্যাক অফ ওয়ার্ম আপ, ইনজুরি হওয়ার কারণ, আর রিপিটেশন হচ্ছে যদি আমার প্রপার রিহ্যাবিলিটেশন না হয়। আচ্ছা, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমি বারবার এক্সারসাইজ করছি, কিছুদিন যতদিন করছি, আবার আমি যখন একই রুটিনে ফিরে আসি আমার আবার নেক পেন ব্যাক করে যাচ্ছে। স্পোর্টস এর ক্ষেত্রেও তাই, কোনো একটা মাসেল হয়তো আমার ইনজিওর্ড হয়ে রয়েছে, সেটা হয়তো আমার গ্রেড 5 আগে স্ট্রেংথ ছিল, আমি যখন ইনজুরি হলো ওটা কমে গ্রেড 2 হয়ে গেল, আমি রিহ্যাব করে ওটাকে গ্রেড 4 এ আনলাম, কিন্তু গ্রেড 5 এ আনলাম না, ওকে, মাঝখানে রিহ্যাবটা বন্ধ করে দিলাম, বা আমি প্রপার কন্ডিশনিং করলাম না, স্ট্রেচিং করলাম না, তাহলে এই একটা প্রবাবিলিটি থেকে, যেমন খুব কমন শোল্ডার ডিসলোকেশন, যার একবার ডিসলোকেশন হয়ে যায়, রিপিট ডিসলোকেশন হওয়ার চান্স খুব বেশি যদি প্রপার আমরা যদি শোল্ডার গার্ডটাকে স্ট্রেংথেনিং না করি। খেলার মাঠেও দেখা যায় খেলতে খেলতে ডিসলোকেট হয়ে গেল, যার একবার হয়, এরকম আমরা রোহিত শর্মাকে দেখেছি, ডিসলোকেট হয়ে গেলে উনি এরকম করে আবার ওটাকে সেট করে নিলেন, কিন্তু এটা রিপিটেডলি হতে থাকবে যদি না আমরা প্রপার এটাকে রিহ্যাব করে স্ট্রেংথেনিং করাই। এই ক্ষেত্রেও কিছু এক্সেপশন থাকে, বাট তাও সবসময় রেকমেন্ডেড প্রপার রিহ্যাব করা, ফুল বডিকে ফোকাস করা রাদার দ্যান একটা ছোট জায়গাকে। আমার শোল্ডারে যদি উইকনেস থাকে আমার কিন্তু ফুল বডি স্ট্রেংথেনিং করতে হবে, এটা অবশ্যই প্রায়োরিটি, বাট আমি যদি তার ডিস্টাল পার্টটাকে বা সরি তার প্রক্সিমাল পার্টটাকে স্ট্রেংথেন না করি, আমার এটা আবার এফেক্ট হবে। তো আরেকটা জিনিসে আসি, যে নর্মাল আমরা যারা নর্মাল হিউম্যান বিং, যারা অতটা মানে পুরোপুরি স্পোর্টস, যাদের আমাদের প্রাইমারি হয়তো প্রফেশন না, তো অ্যাথলিটসরা এত তাড়াতাড়ি রিকভার হয় কি করে কম্পেয়ার টু আস? এই ক্ষেত্রে এটার অ্যান্সার দিতে গেলে আমাদের মাসেল ফিজিওলজির ভেতরে যেতে হবে। আচ্ছা, আমি একটু ছোট্ট ডিপে যাচ্ছি। একদম। আমাদের মাসেল যে ফাইবার গুলো আছে তার মধ্যে কিছু ফাইবার থাকে অক্সিজেনেটেড, মানে যাতে অক্সিজেন সাপ্লাইটা প্রচুর বেশি, আর কিছু ফাইবার থাকে অক্সিজেন সাপ্লাই কম। কিন্তু যে একজন অ্যাথলিট তার শরীরে অক্সিজেনেটেড ফাইবারের সংখ্যা অনেক বেশি, তো সে যখন এক্সারসাইজ করে, সে যখন একটা পারফরমেন্স করে, তার অনেক বেশি পাওয়ার প্রয়োজন, তার অনেক বেশি অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি, সেই জন্য তার বডিতে অক্সিজেন সাপ্লাই বেশি, প্লাস সে রেগুলার এক্সারসাইজ করছে, রেগুলার ওয়ার্ম আপ করছে, রেগুলার স্ট্রেচিং করছে, তো সে এই জিনিসটার সাথে অভ্যস্ত, তো সে তার লেভেলে তার লাইফস্টাইল অনুযায়ী যে ইনজুরিটা হচ্ছে সেই ইনজুরি থেকে রিকভারি করতে তার হয়তো অতটা সময় লাগছে না। কিন্তু সেম জিনিস যখন আমাদের হবে, আমাদের বডি কিন্তু ওই ইম্প্যাক্ট নেওয়ার জন্য বা অতটা অ্যাথলেটিক পারফরমেন্সের জন্য বলুন বা যে কোনো রকম ইনজুরির জন্য অতটা প্রস্তুত নয়, কারণ আমরা রেগুলার এক্সারসাইজ করি না, রেগুলার ওয়ার্ম আপ করি না, রেগুলার স্ট্রেচিং করি না। তো আমাদের কোন রকম একটা ইনজুরি হলে
সেই জায়গাটা রিকভারি করতে, সেই মাসেল স্ট্রেংথটা ফিরে আসতে অনেক বেশি সময় লাগে। প্লাস এই ক্ষেত্রে ডায়েটের একটা ভূমিকা আছে, কারণ ইন্ডিয়ান ডায়েটের অবস্থা খুব খারাপ। আমরা প্রোটিন খুব কম খাই, যেটা প্লেয়ারদের ক্ষেত্রে অনেক একটা পজিটিভ দিক, যে তাদের ডায়েটটা খুব ভালো করে দেখা হয়। তো শুধু ফিজিওথেরাপির দিক না, ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওজন কমানোর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফিজিও, ডায়েট, এক্সারসাইজ, ওয়ার্ম আপ, এই টোটাল নিয়ে এর এফেক্টটা আর কি কাজ করে। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট কোশ্চেন আসি, যে রেগুলার যে এক্সারসাইজ গুলো মানে কেউ যারা করেন, ঠিক আছে, তো রেগুলার এক্সারসাইজ কি কোনোভাবে, যেগুলো ক্রনিক কন্ডিশন বা পরে হয়তো কন্ডিশন আসতে পারে, এখন আসেনি, মানে হয়তো আমার মধ্যেই কিছু একটা ইয়ে রয়েছে, সেটা হয়তো যদি আমি এক্সারসাইজ বা বসে যাই বা আফটার সাম এজ ইয়ার, মানে যখন আমি মিডল এজে যাব, মানে 40 ক্রস করব, তারপরে হয়তো আসতে পারে। এবার যদি আমি কন্টিনিউয়াস এক্সারসাইজ করতে থাকি, সেটা কি কোনোভাবে মানে স্লো প্রোগ্রেশন হয়, বা ওটা অনেক মানে হয়তো আসলো না, এরকম যে এক্সারসাইজ করার জন্য আমি স্ট্রেনথেনিং মানে আননোয়িংলি হয়তো সেটা চলে গেল, এরকম কি কিছু কন্ডিশন হয়? এখন একটা নতুন টার্ম উঠে আসছে, এই জিনিসটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিন, এবার কিছু কিছু জিনিস এখন এক্সারসাইজ, ফিজিওথেরাপি, এটা কিছুটা মেডিকেল পার্সপেক্টিভ থেকে সরে এসে কিছুটা ওয়েলনেস এর জায়গাতেও চলে আসছে। কিছু আপনি দেখবেন অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস রেগুলার জিমে যাচ্ছেন, তাদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে জিমে যাচ্ছি। হ্যাঁ, হয়তো পুজোর আগে জিমে ভিড় বেশি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও জিমে যাওয়ার প্রবণতা আগের থেকে বেড়েছে। অবশ্যই, একদম। তো একই রকম ভাবে কিছু ইয়াং জেনারেশন যারা আমরা একটুখানি সব রোগ নিয়ে একটু চর্চা করি, দেখি, কারণ আমরা ফোনে, রিলসে, ফেসবুকে অনেক সময় অনেক কিছু দেখতে পাই, আমরা বুঝতে পারি যে আমার মনে হচ্ছে যে এই সিমটমটা এই সিমটমসের সাথে ম্যাচ খাচ্ছে, আমার আর্থারাইটিস নেই তো, বা আমার এটা নেই। আমি সবাইকে বলবো যে এতটা চিন্তিত হওয়ার কারণ নেই, তবে গাড়িতে কোনো আওয়াজ শুরু হলে, ট্রেনের আওয়াজ শুরু হলে যেমন তখনই মেকানিককে দেখিয়ে নেওয়া উচিত, যাতে পরে বেশি খরচাটা এড়ানো যায়। ঠিক সেই রকমই আমার শরীর যদি আমাকে কোনো সিমটম দেয় যে না, আমার না কোমরে মনে হচ্ছে একটা জায়গাতে একটু আটকাচ্ছে, বা শরীরে একটু স্টিফ হচ্ছে, বা ঘাট থেকে মনে হচ্ছে হালকা হালকা ব্যথাটা নামছে, যদি আমি প্রথমেই একজন ডাক্তারের কাছে যাই, একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাই, তাহলে সেই প্রবলেমটাকে আমরা অতটা বাড়তে দেবো না, আমরা অনেক আগে আটকে দিতে পারি। বা কিছু কিছু রোগ আছে যার সিমটম আমরা অনেক আগে বুঝতে পারি, যেটা হয়তো তখন ট্রিটমেন্ট শুরু করলে জিনিসটা এত দূর বাড়তোই না। অনেক ডায়াগনোসিস অনেক আগে হয়ে গেলে লং টার্ম, লাইফ লং কিছু ডিজিজ আছে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, যেমন অ্যাঙ্কাইলোজিক স্পন্ডিলাইটিস। এটা একটা খুব বাজে সমস্যা, যার জন্য সব স্পাইন, শরীরের সব হাড় আটকে যায়, স্টিফ হয়ে যায়। এদের সিমটম কিন্তু অনেক আগে চালু হয় অনেক ক্ষেত্রে, কিন্তু অনেকে ইগনোর করে। এই জিনিসগুলো যদি আমরা একটু আগে ধরতে পারি, তাহলে কি হয়, এই ম্যানেজমেন্ট অনেক সুবিধা হয়ে যায়। মানে আপনি আপনার ফিজিওথেরাপিস্টকে, আপনার হেলথ কেয়ার প্রফেশনালকে অনেকটা বেশি হেল্প করতে পারবেন আপনাকে ভালো রাখার জন্য। আচ্ছা, এবার একটা ছোট্ট কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে আছি, তারপর আমি পরের চ্যাপ্টারে মুভ করে যাব। তো আমাদের ক্যামেরাম্যানও বলছিল, বা আমারও এটা পার্সোনালি মতামত, যে আমাদের পছন্দ হচ্ছে বাইরে, মানে আউটডোর, মানে যেটা বলা হয় যে দৌড়ালে মাঠে গিয়ে দৌড়াবো, বা এক্সারসাইজ হলে বাইরে এক্সারসাইজ আউটসাইড করবো। কারোর পছন্দ হচ্ছে জিমে, পুরোপুরি সে রানের মানে ইউজ করে, বা ট্রেডমিল ইউজ করে, বা ইয়ে করে। এবার কোনটা বেশি এফেক্টিভ? দেখুন, এটা পুরোটাই ডিপেন্ড করছে অপশনের উপর। আচ্ছা, সবসময় নেচার ইজ গুড, আমরাই সব বানিয়েছি, জিম আমরাই এনেছি, ট্রেডমিল আমরাই বানিয়েছি, ঠিক আছে, কিন্তু সবকিছুতে সবসময় মেশিনারিজ দিয়ে করতে হবে এরকম না, ঠিক আছে। কিন্তু আমাদের এখন নতুন কনসেপ্ট বলছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স এক্সারসাইজ, আগে আমাদের মা বাবাদের মুখে আমরা শুনেছি যে ওয়েট তুলবে না, ওয়েট তুললে হাইট বাড়বে না, ওয়েট তুললে শরীরে কোনো ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই পার্কিনসন্স এর ক্ষেত্রেই এখন নতুন রিসার্চ বলছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে, অ্যারোবিক এক্সারসাইজ করলে কিন্তু এই যে নিউরো প্রিভেনশন ব্যাপারটা বেশি হয়। রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে শরীরে এই আপনার বোন মিনারেল ডেনসিটি বাড়ে। এই জিনিসগুলো সব সময় সব ক্ষেত্রে মাঠে সম্ভব না, তো আমার মনে হয় একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ থাকা উচিত। দৌড়াতে যদি হয় আমি ট্রেডমিলে অবশ্যই পারি, বাট সুপিরিয়র চয়েস ইজ রানিং আউটডোরস, যদি আমরা মাঠ থাকে। কিন্তু আজকাল তো মাঠের সংখ্যাও কম, সেই জন্যই ট্রেডমিল এসছে। কিন্তু যদি অপশন থাকে, মাঠে দৌড়ানো খুব ভালো, স্ট্রেচিং ভেরি ইম্পর্টেন্ট, অ্যাথলেটিক পারফরমেন্সের জন্য যোগা ভেরি ইম্পর্টেন্ট, এইগুলোকে ভুলে গেলে চলবে না। তার সাথে জিম চলুক, কারণ জিমের যে কথাটা আমরা বলছিলাম, জিম করলে আপনার ডোমস হবে, ডোমস করলে বাইসেপস, সোমবার ট্রেনিং করলে আপনি মঙ্গলবার বাইসেপস এক্সারসাইজ করতে পারবেন।
তো মাঝখানের দিনগুলোতে মাঝে মাঝে বাইরে এক্সারসাইজ হোক, আর সপ্তাহে 3 দিন জিম চলুক, ক্ষতি কি? আচ্ছা, এবার এটারই একটা মানে ছোট কাইন্ড অফ এমসিকিউ টাইপ কোশ্চেন হয়ে যাক। সেটা হচ্ছে যে জিম করলে সবাই অনেক করেন যে মাসেলের বাল্ক মাসেল, মানে কারোর দেখতে পাচ্ছি বাইসেপস হচ্ছে এইরকম পুরো একেবারে হেভি বাইসেপস, আর কারোর হচ্ছে বডি যে বানাচ্ছে সে হচ্ছে মাসেল মানে অ্যাক্টিভেটেড, মানে তার হয়তো বাইসেপস এত বড় না বাট তার মাসেল মাস বা মাসেল অ্যাক্টিভেশন অনেক বেশি। তো কোনটা বেশি প্রেফারেবল? দেখুন, বডি বিল্ডিং এর ক্ষেত্রে মাসেল বাল্কটা ম্যাটার করে, কিন্তু আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিটনেস, মোবিলিটি আর অ্যাজিলিটি। আমাকে সামনে ঝুঁকতে গেলে যেন এরকম পজিশন না হয় যে আমার কোমরে হাত ধরে আমাকে উঠতে হচ্ছে। আচ্ছা, সেই স্ট্রেংথটা আমার দরকার, মানে অ্যাথলেটিক ফিগার বলতে আমরা যেটা বোঝাই। বা ধরুন দৌড়াতে গিয়ে আমার জন্য মাসেল ক্র্যাম্প যেন না হয় বা যেন কম হয়, সবকিছু আমরা সবসময় আটকাতে পারি না। সেই জন্য আমার যে প্রপার সবসময় এক্সট্রিম হাইপারট্রফি দরকার, অনেক বেশি মাসেল মাস দরকার, কখনোই না। কিন্তু এখন আজকের দিনে মাসেল মাস মাপার অনেক রকম মেশিন ডিভাইস চলে এসছে, যেটার মাধ্যমে আমরা দেখতে পারি। কারণ এখন আপনিও ফোনে গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড মাসেল মাস ফর মাই এজ। আপনি আপনার সব ডিটেলস দেবেন, আপনার কি অ্যাক্টিভিটি, কতটা আপনি হাঁটাচলা করেন, দিলে আপনার রেকমেন্ডেড মাসেল মাস ওখানে দিয়ে দেবে। আপনি ডিভাইসের উপর দাঁড়ান, ওখান থেকে একটা ইলেকট্রিক ইম্পালস যাবে, আপনার বডির মাসেল মাস ক্যালকুলেট করে ওরা বলে দেবে। তো আমার মনে হয় পারফেক্ট ব্যালেন্স বিটুইন মাসেল মাস, বডি ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান হ্যাভিং এ হাইপারট্রফিক বেশি মাসেল বাল্কের। মানে ট্রাই করা উচিত ব্যালেন্সড ওয়েতে, মডারেটলি। একদমই তাই, কারণ অনেকে ডায়েটিং করে সে একদম ফ্যাট নেই, 1% 2% ফ্যাটে চলে যাচ্ছে, দ্যাট ইজ নট হেলদি। কারণ ফ্যাটের অনেক রোল আছে, অনেক রোল আছে। আমাদের বডির প্রিভেনশনের ক্ষেত্রে বডি এনার্জি সোর্স হিসেবে ফ্যাটের রোল অনেক বেশি। সেই ক্ষেত্রে বলবো একটা কারেক্ট ব্যালেন্স মেনটেন করা খুব প্রয়োজন। ওকে, এবার আমরা পরের টপিকে চলে যাচ্ছি, যে হোম ফিজিওথেরাপি। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে কাদের হোম ফিজিওথেরাপি করা উচিত, কাদের ক্লিনিক ভিজিট করা উচিত? আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটাকে ক্ল্যারিফাই করাটা খুব প্রয়োজন। ফিজিওথেরাপি মানেই মানুষজন বোঝেন যে বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি হয়, এই কনসেপ্ট একদম ভুল। আর ফিজিওথেরাপি বলতে ইলেকট্রোথেরাপি ইজ ফিজিওথেরাপি কখনোই না। কারণ আপনার কোথাও ব্যথা হলে আপনি ওষুধ খেয়ে ব্যথা কমাবেন, কিন্তু ব্যথার সোর্সটাকে ঠিক করতে গেলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেম এক্সারসাইজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের প্রয়োজন, কিছু ক্ষেত্রে আমরা প্রথমে গ্র্যাভিটির এগেইনস্ট এক্সারসাইজ করাই, তারপর হালকা ম্যানুয়াল ওয়েট, কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্স ব্যান্ড, কিছু ক্ষেত্রে মাল্টিজিম মেশিন, কিছু ক্ষেত্রে ট্রেডমিল, কিছু ক্ষেত্রে প্রোপ্রায়োসেপ্টিভ ট্রেনিং এর জন্য অনেক বেশি ইকুইপমেন্ট বা ডিভাইসেস প্রয়োজন হয়। সেই জিনিসগুলো সবসময় বাড়িতে কিন্তু দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনো সেই পরিস্থিতি হয়নি বা মেডিকেল ব্যবস্থা এখনো সেই জায়গায় যায়নি যে সব পেশেন্ট সব সময় প্রত্যেকটা সিটিং এ এসে ক্লিনিকে এসে ট্রিটমেন্ট করাবেন। বাট আমরা রেকমেন্ড করি যারা হাঁটাচলা করতে পারছেন, বা খুব সহজ ভাষায় বলতে গেলে যারা বাড়িতে অ্যাটলিস্ট নিজের টয়লেটে গিয়ে নিজের বাথরুমটা করেন, সেটা কারো সাহায্যে হোক বা সাহায্যে না হোক, তাদের অ্যাটলিস্ট সেন্টারে এসে ফিজিওথেরাপি করা উচিত। তার কারণ বাড়িতে ফিজিওথেরাপি করা, সেন্টারে ফিজিওথেরাপি করার মধ্যে অনেক পার্থক্য। সেখানে ফিজিওথেরাপিস্ট আপনাকে অনেক বেশি ডিভাইস, ইকুইপমেন্ট, অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে। তার কাছে অপশন বেশি। মা দুর্গার 10টা হাত 10টা অস্ত্র দিয়ে সে অসুরকে মারবে, আর যদি বাড়িতে আমি কার্তিক ঠাকুরকে পাঠাই তাহলে সেই একই জিনিসটা তো হবে না। আচ্ছা, একই রকম ব্যাপার। এবার আমরা ক্লোজিং কোশ্চেনে চলে আসি, এটা মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। যে কিছু কিছু পেশেন্টকে আমরা দেখি যে এরা অনেক দিন ধরে ফিজিওথেরাপি করে যাচ্ছে, কিন্তু কোনোদিনই এরা ইমপ্রুভমেন্ট কিছু হচ্ছে না। এটার কারণ আপনারা কি দেখেন? এই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা রিঅ্যাসেসমেন্টের প্রয়োজন। প্রথম একটা সমস্যা, কিছু কিছু ডিজিজ আছে যেগুলোকে ঠিক করা সম্ভব না, যেমন হচ্ছে পার্কিনসন্স। পার্কিনসন্স ইজ প্রোগ্রেসিভ ডিজিজ। মানে আপনি যদি এক্সারসাইজ করেনও, ফিজিওথেরাপি করেনও, ডায়েট ঠিক রাখেন, প্রোটিন ঠিক রাখেন, লেভোডোপা মেডিসিনটা খায়, সিন্ড্রোপা কমন মেডিসিন খায়, সেটা খাচ্ছেন, তা সত্ত্বেও বয়সের সাথে পার্কিনসন্স বাড়বে। সেখানে ফিজিওথেরাপির রোল হচ্ছে রোগটাকে একটুখানি অ্যারেস্ট করে রাখা, একটুখানি কন্ট্রোলে রাখা, জিনিসটাকে বেশি বাড়তে না দেওয়া। কিন্তু কিছু ক্ষেত্রে যেখানে ইমপ্রুভমেন্ট সম্ভব কিন্তু ইমপ্রুভমেন্ট
ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেখানে আমাদের নিজেদের রেকটিফাই করতে হবে, আমাদের দেখতে হবে যে কোথায় ভুল হচ্ছে, কোনো মিসিং কম্পোনেন্ট আছে কিনা, কোনো জিনিস চেঞ্জ করতে হতে পারে কিনা, সেটা আমাদের দেখা প্রয়োজন। দেখে আমাদের নিজেদের রেকটিফাই করতে হবে, এক্সারসাইজ প্ল্যান চেঞ্জ করতে হবে। এবার আমরা আমাদের শেষ লাস্ট কোয়েশ্চেনে আসি, যে আপনার কি অ্যাডভাইস হবে যাতে আমরা মানে ব্যথা বা রিহ্যাবিলিটেশন এবং লং টার্ম হেলথ কে মানে ঠিকঠাক রাখতে পারি, মানে কি ব্যালেন্সড অ্যাপ্রোচ কি হবে? এখন এই যে প্রিভেন্টিভ মেডিসিনের কথাটা বললাম, এখন অনেক কর্পোরেট প্যাকেজ, কর্পোরেট কোম্পানি থেকে দেখবেন হেলথ চেকআপের জন্য অনেক কুপন দেয়, যে বডি মানে ইয়ারের শেষে একবার একটা টোটাল ব্লাড টেস্ট, সব ব্লাড টেস্ট একবারে হয়ে গেল। ঠিক একই রকম ফিজিওথেরাপির ক্ষেত্রে আমি বলবো, কোনো পেইন ডিসকমফর্ট হলে আপনি আগে ফিজিওথেরাপিস্টের কাছে যান, গিয়ে সেটাকে ডায়াগনোসিস করান, এক্সারসাইজ প্রেসক্রিপশন নিন, কি কি আপনি বাড়িতে করবেন, কি কি করবেন। এটা হচ্ছে ব্যথা জ্বালা যন্ত্রণার জন্য। আর যদি রেগুলার লাইফস্টাইলের জন্য আমাকে জিজ্ঞেস করেন, proper yoga, proper stretching, proper balance between diet, exercise, আর sleep is very important. এইগুলো যদি আমরা একটা ভালো ব্যালেন্স মেনটেন করতে পারি, তাহলে আমরা অনেক বেশি ভালো থাকবো, অনেক বেশি সুস্থ থাকবো। কিন্তু কোথাও যদি আমাদের চলতে অসুবিধা হয়, কোথাও যদি আমাদের সমস্যা হয়, আমাদের কোনো হেজিটেশন করার প্রয়োজন নেই, আমাদের আগে একজন মেডিকেল প্রফেশনালের কাছে গিয়ে তার ওপিনিয়নটা নেওয়া প্রয়োজন। আচ্ছা, এইটুকু আমি সাজেস্ট করি। যদি আমি ধরুন যে যদি বুঝতে পারছি যে আমি কিছু শুরু করতে চাইছি, মানে ধরুন আমি এতদিন হয়তো অতটা অ্যাওয়্যার ছিলাম না, বাট আমি এখন মানে মোটামুটি এক্সারসাইজ বা কিছু শুরু করতে চাইছি, তো ফিজিওথেরাপিস্টের কাছে হয়তো আমি ক্লিনিক ভিজিট করলাম না, বাট ওভার দ্য ফোন বা কোনো কনসালটেশন, সেটা কি দরকার যে আমার হেলথের ডিটেলস, মানে আমার হাইট এত, আমার ওয়েট এত, এখন কারেন্ট ওয়েট এত, আমি এরকম একটা ইয়ে করতে চাইছি, আমার হয়তো কোনো সমস্যাই সেরকম অ্যাজ ইফ নেই, বাট করতে চাইছি আরো বেটার ইয়ে করার জন্য, তো সেটা কি কোনো কনসালটেশন ওয়েতে করা যায় কোনোভাবে? একদমই তাই। এখন তো টেলি রিহ্যাবিলিটেশন হয়ে গেছে, টেলি কনসালটেন্সিও চলে এসছে। এটা বিশেষ করে করোনার পর থেকে, যখন বাড়ি বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করাটা প্রায় বন্ধ হয়ে গেছিল। তো আমরা অবশ্যই এই ক্ষেত্রে নিজের এক্সারসাইজ প্ল্যান বানানোর জন্য, আমার হতে পারে হাইট 5 ফুট 6 ইঞ্চি, কিন্তু আমার চেহারা অনেক ভারী, কিন্তু অনেকে হতে পারে যে 6 ফুট হাইট কিন্তু চেহারা অনেক সরু, সে অনেক স্লিম, দুজনের ক্ষেত্রে এক্সারসাইজে অনেক ডিফারেন্স থাকবে। তার ওয়েট, হাইট, বডি কম্পোজিশন, মাসেল মাস, বোন ডেনসিটির উপর ডিপেন্ড করে আমাদের প্রপার এক্সারসাইজ প্ল্যান, এক্সারসাইজ চার্টটা তৈরি করা খুব প্রয়োজন। মানে আমরা যে জিনিসটা করি, যে আমাদের হয়তো কোনো বন্ধু বান্ধব আছে, মানে মেইনলি স্কুলের বন্ধু বান্ধব বা যাই হোক বাড়ির পাশের কেউ রয়েছে, হাইটের হয়তো ডিফারেন্স, যে জিনিসটা আপনি বলছিলেন, আমরা কি হলো দুজনে মিলে ঠিক করলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা দৌড়াতে যাবো বা এক্সারসাইজ করবো, দুম করে শুরু করে দিলাম হঠাৎ করে, মানে সেটা বাচ্চাদের ক্ষেত্রে, মানে যারা লেস দ্যান 18 বা অ্যাক্টিভলি খেলাধুলা করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আমি বুঝতে পারছি, কিন্তু বাট যারা এবার 30 ক্রস করে যাচ্ছে বা টুয়ার্ডস 40, তাদের জন্য হয়তো মানে একবার কনসাল্ট করে নেওয়াটা, মানে জাস্ট একটা ওভার দ্য কল আর কিছু করে কনসাল্ট করে নেওয়াটা মনে হয় বেটার। আমাকে অনেকে বলছেন যে আমি অনেক বেশি খুঁতখুঁতে, কিন্তু আমি এখানে বলবো যে এই ক্ষেত্রে একটুখানি সাবধানতা থাকা ভালো, কারণ অনেক ক্ষেত্রে এখন জিমে আমরা অনেক ইনসিডেন্ট দেখি যে এক্সারসাইজ করতে করতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, তার হয়তো হার্টে কোনো প্রবলেম ছিল, কোনো স্ক্রিনিংই হয়নি। আচ্ছা, নট অনলি ফিজিওথেরাপি, আপনি ফিজিওর কাছে আসুন, আপনার অ্যারোবিক কতটা ক্যাপাসিটি আপনি সেটা একটা অ্যানালাইজ করুন, সেটাকে দেখুন, আপনার দরকার হলে কতটা আপনি রানিং করতে পারছেন। এখন টিএমটি টেস্ট এসে গেছে, ট্রেডমিল ট্রেনিং টেস্ট করে আপনি দেখুন যে আপনার হার্ট লাংস কেমন কাজ করছে। ইভেন আমাদের দেশের বাইরে যখন কোনো জিম মেম্বারশিপ নেওয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই না মেডিকেল সার্টিফিকেট একটা প্রয়োজন হয়, যেটা সুইমিং এর ক্ষেত্রে এখন খুব হচ্ছে। আচ্ছা, কারণ সুইমিং একটা খুব এমনই অ্যাক্টিভিটি যাতে বডির খুব বেশি এক্সজশন থাকে, তো সেই ক্ষেত্রে সবাই একটা মেডিকেল সার্টিফিকেট চাই যে আপনি ফিট। তো সেম আমার মনে হয় যে কোনো অ্যাক্টিভিটি, জিম, এক্সারসাইজ, সুইমিং, এই ক্ষেত্রে একটা চেক আপ করে নিলে একটু সেফ থাকা যায়। মানে আমরা যেমন ফোন কিনতে গিয়ে স্পেসিফিকেশন দেখে নিই সবকিছু, বডিরও যেন আমাদের কি স্পেসিফিকেশন রয়েছে সেটাও একবার ভেরিফাই করে নেওয়া উচিত। একদমই তাই। ওকে, ধন্যবাদ। আজকের মতো তাহলে আমরা পডকাস্ট এখানেই শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।